ভগবান রক্ষা করো। পার্টি সমাপ্ত প্রায়, অথচ সাইবান এবং অরণ্যর পরিবেশনার রেশ এখনো কাটেনি। কারো ভেতর থেকে প্রকাশ্যে না বললেও ফিসফিসানি এবং গুঞ্জনে মুখরিত চারিপাশ। এমন অদ্ভুত জুটিকে ঠিক কেমন উপাধি দেওয়া যায়? বন্ধু, শত্রু, অন্য কিছু? তাদের ভেতরে শীতল দৃষ্টি বিনিময়, অব্যক্ত কথন, একে অপরের প্রতি নিক্ষিপ্ত প্রতিটা নীরব আগ্রাসনকে ঠিক কী দ্বারা আখ্যায়িত করা যায় কারো জানা নেই। কিন্তু অবশ্যই এই নিয়ে বিশদ কৌতূহল দেখানো হয়তো নিজের পায়ে নিজেরই কুড়াল মারার সামিল হবে। সাইবানের কাজ শেষ, ঘেমে নে একাকার সে ব্যাক স্টেজ থেকে টি শার্ট বদলে নিয়েছে। টিমের ছেলেরা আস্তে আস্তে গোছগাছ শুরু করেছে। পার্টি থেকে এখনো কেউ যায়নি, কারণ অরণ্য উপস্থিত। বস যতক্ষণ না প্রস্থান করছে ততক্ষণ সমাপ্ত করা যায় না কিছুই। ব্যাক স্টেজ থেকে রুফটপে ফিরে এসে অরণ্যকে দূরে এক কোণায় রেলিংয়ের ধারে দেখল সাইবান। রুফটপের চারিপাশে সুরক্ষার জন্য প্রায় কোমর সমান উচ্চতার লোহার শিকের গেটের মতন দেখতে রেলিং দেওয়া আছে। সেখানে দুহাত রেখে ভাবুক হয়ে দাঁড়িয়ে আছে অরণ্য। সাইবান চাইলেই চলে যেতে পারে, হয়তো তাকে রক্ষা হবে না, কিন্তু সে গেল না। হেঁটে এগুলো অরণ্যর দিকে। সাইবানের পদশব্দ টের পেল অরণ্য, তবে ঘুরে তাকালো না। নিঃশব্দে পকেট থেকে লাইটার আর দুটো সিগারেট বের করলো। একটা ধরিয়ে ঠোঁট পুড়ে ধোঁয়া ছাড়লো বাতাসে। সাইবান তার পাশে দাঁড়ালো, রেলিংয়ে হাত রেখে তাকালো আকাশের দিকে। অরণ্য নীরবে অপর সিগারেটটা বাড়িয়ে ধরলো তার দিকে। আপাত দৃষ্টিতে দুজনকে দেখলে মনে হবে তারা পরিচিত বন্ধু। অরণ্য দেওয়া সিগারেটটা সরিয়ে দিয়ে হাত নাড়ল সাইবান। থ্যাঙ্কস, ট্রাই টু কোয়াইট। ভ্রু তুলল অরণ্য। সাইবানের মুখে আকাশের উদিত হওয়া এক ফালি চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে, তাতে একই সঙ্গে কেমন অশরীরী এবং মায়াবী দেখাচ্ছে ছেলেটাকে। বাসায় বাবু আছে তো, সিগারেটে সংযুক্ত হওয়া দরকার। এবার অরণ্যর গায়ে লাগলো। হাতের মাঝে সিগারেটটা সে মুচড়ে ফেললো। সাইবান আর চোখে তার প্রতিক্রিয়া ঠিকই খেয়াল করলো। ঠোঁটের জ্বলন্ত সিগারেটে লম্বা টান দিয়ে টমাটে ধোয়া ছেড়ে অরণ্য খসখসে গলায় বলল, ভোগ দখলে আলাদা একটা সুখ আছে। সাইবান কোনো প্রতিক্রিয়া করার আগে মাথা কাত করে তার দিকে চেয়ে মুচকি হাসলো অরণ্য। অপরের অবহেলার জিনিস হাত পেতে ভিক্ষা নেওয়াটা খুব মজার, তাই না? অরণ্যর কথায় পাল্টা একগাল হাসলো সাইবান। দূর আকাশের পানে চেয়ে গভীর গলায় বলল, কারো তাকদিরে অবহেলা করার পাখি আমার ঘরে সুখের রানী। রানী তো জঙ্গলে রাজ করে না, রানী রাজ করে রাজপ্রাসাদে। ক্ষণিকের জন্য অরণ্য শরীর বরফখণ্ডে পরিণত হলো। পরক্ষণে আবার সে নিজেকে স্বাভাবিক করে সাইবানের পাশ ঘেঁষে আসলো। সৌরাই, প্রাসাদ আর জঙ্গল তো এক নয়। প্রাসাদ সভ্য আর জঙ্গল অসভ্য। সভ্য অসভ্যের লড়াই জয়টা অসভ্যের হয়। এবার খানিক শব্দ তুলে খিলখিল করে হাসলো অরণ্য। সেই হাসিতে ধ্বনিত হলো চারিপাশে বেপরোয়া সভ্য ছাড়া চলে না দুনিয়া, অসভ্যদয় তার জীবন ছিনিয়া। ভাব। সাইবান উল্টো ঘুরে রেলিংয়ে পিঠ হেলান দিয়ে দাঁড়ালো। দুহাত একত্র করে হাততালি দিতে দিতে বলল, আপনি ভুল সময় জন্ম নিয়ে ফেলেছেন কবিমশাই। আর 100 বছর আগে জন্ম নিলে সত্যি নোবেলটা বাংলাদেশের বুকে আসতো। একটুর জন্য ইতিহাস মিস। অরণ্যর হাসিটা দ্বিগুণ হলো। রেলিংয়ের একপাশে হাত রেখে সাইবানের উপর ঝুঁকে এলো সে। দুজনের চোখ সমানে সমান, মুখোমুখি। তোমাকে উষ্ণ রক্তের প্রাণী ভেবেছিলাম। ঘটে কিছুটা শীতল ধৈর্য আছে জেনে ভালো লাগলো। এবার পাশাটা আরো বেশি জমবে। আর আপনাকে আমি কিছু ভাবিনি, ভাবা তো দরকার নেই। যার এক পা ইতিমধ্যে কবরে, তাকে নিয়ে ভাবাভাবি করে সময় কেমন করে কি দরকার বলুন তো? হাসি ফুটলো সাইবানের ঠোঁটে। একটা হাত তুলে অরণ্য ছুটে লেগে থাকা কিছু অদৃশ্যমান বালুকণা ঝেড়ে দেওয়ার ভান করে ফিসফিসিয়ে জানালো, আপনার হল আমার এমনিতে সময় কম। দিনে 36 ঘন্টা হলে ভালো হতো। সারা রাত সারাদিনে 24 ঘন্টা আদরের ক্ষত পোষাতে বড্ড টানাটানি পড়ে যায়। অরণ্য টলল। এবার সত্যি অরণ্যর ধৈর্যের বাঁধ ভেঙেছে সাইবান, সেটা নিশ্চিত। লোকটার মুখে তীব্র বৃতৃষ্ণা ফুটলো। সমস্ত মিথ্যা মুখোশ উবে গিয়ে আসল ঘৃণাটা ছলকে বেরোলো। তীব্র আক্রোশ ভরে উঠল তার চোখে মুখে। রেলিংয়ে চেপে বসলো আঙ্গুল। কণ্ঠটা ঘর ঘরে শোনালো তার, কবর কাফন শব্দগুলো তোমার ভীষণ পছন্দের মনে হচ্ছে। কখনো ভেবে দেখেছ কি, যার এক পা কবরে, তুমি তার আগেই কবরে 2 পা দিয়ে ফেলতে পারো। আফটার অল 1 সেকেন্ডের ন্যায় ভরসা। ওহে মানুষ, কেন করো মিছে আশা?
সাইবান পাল্টা কিছু বলতে পারলো না, তবু অনুভব করলো শুধু যে রেলিংয়ে হেলান দিয়ে সে দাঁড়িয়েছিল সেই রেলিংটা হুট করেই নড়ে উঠলো। যেমন করে দেয়ালের অংশ ধসে পড়ে তেমন করেই সেকেন্ডের মাথায় লোহার রেলিংয়ের অংশটা ধসে পড়লো নিচে। সাইবান আর কিছুর সাহায্য পেল না, তার শরীরের ভারসাম্য হারিয়ে পেছনের দিকে হেলে গেল। সম্পূর্ণ ঘটনাটা বুঝি কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে ঘটল। সাইবান অনুভব করলো তার শরীরটা হাওয়ার মাঝে ভাসছে, তীব্র বাতাসের ঝটকা তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। স্থির অবস্থা থেকে পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। অন্তিম মুহূর্তে নিউটনের পড়ন্ত বস্তু সূত্রটা মাথায় ঘুরপাক খেতে লাগলো সাইবানের। সঙ্গে কানে বাজলো সম্মিলিত কণ্ঠের আর্তচিৎকার। সাইবান পড়ে যাচ্ছে। রুপটপ থেকে নিচের সড়কে গিয়ে আছড়ে পড়লে তার শরীরের কোন অংশ অবিচ্ছিন্ন থাকবে কিনা সন্দেহজনক। অরণ্য অত্যন্ত আয়েশ নিয়ে দৃশ্যটা দেখলো। মাত্র কয়েক ন্যানো সেকেন্ডের ঘটনাটা তার চোখে ভাসলো বুঝি কয়েক ঘন্টা হয়ে। ঠোঁটে ফুটলো তির্যক তৃপ্তির হাসি। একটা পিঁপড়াকে আঙ্গুল দিয়ে চেপে ধরে মৃত্যুভয় দেখানোর পর হুট করে ছেড়ে দেওয়ার মাঝে আলাদা একটা মজা আছে। নিজেকে তখন জগতের শ্রেষ্ঠ কেউ মনে হয়, যার হাতের মুঠোয় জীবন। মৃত্যুর ঠিক আগ মুহূর্ত চোখের ভেতরে যে জলজলে হাহাকার ফুটে ওঠে সেটার স্বাদ অতুলনীয়। তাই তো বারবার শুধু অরণ্য নিজের ভাবনাটা শেষ করতে পারল না। পায়ের গিরা বরাবর মোক্ষম এক আঘাত অনুভব করলো। পতন উপভোগে সে এতটাই মশগুল ছিল যে ওইটুকু হালকা ধাক্কাও তার শরীরে সহ্য করার জন্য ঠিক প্রস্তুত ছিল না। ভারসাম্য রক্ষার জন্য কিছু আঁকড়ে ধরার আগে তার ভারী শরীরটা হেলে পড়লো সামনে। পিছলে গেল পা। মানুষের আর্তচিৎকার কানেও গেল না বুঝি তার। সে পড়ে যাচ্ছে নিচে, নিজের খোঁড়া কবরে ধাপাস। বুকের নিচে শক্ত কিছুর অস্তিত্ব টের পেল অরণ্য। উষ্ণ প্রশস্ত ভেতরে আবার ছন্দিত হচ্ছে হৃদস্পন্দন। নিঃশ্বাস আটকে মাথাটা কাত করে তাকালো অরণ্য। প্রথমটায় শুধু দেখলো কংক্রিটের সড়ক পথ, বহু নিচে গাড়ি চলছে। ওখানে গিয়ে পড়লে শরীরের উপর দিয়ে গাড়ি চলে যেতে বিন্দুমাত্র সময় নেবে না, ছিন্ন ভিন্ন হয়ে যাবে সবকিছু। হাসপাতালে নেওয়ার মতন সময়ও পাওয়া যাবে না। অতঃপর অরণ্য দৃষ্টি উপরে উঠে এলো ঠিক যেখানটায় সে আটকেছে। সে প্রথমটায় চকচকে সিলভারের আইব্রো পিয়ার্সিং দেখা গেল। অতঃপর শক্তিশালী কাঠামোয় পুরুষালী বুক, বাহুজুড়ে সুগঠিত মাংসপেশির বহর, সব সাইবান আলাদিন। অরণ্য সাইবানের শরীরের উপর এসে পড়েছে। রুফটপের রেলিংয়ের নিরাপত্তা ছাড়াও এপাশে কয়েক মিটার সেফটি নেটের সুরক্ষা। সাইবান রেলিং ভেঙে ছিটকে এসে পড়েছে সেই নেটের উপর। তবে সে একা পড়েনি, সঙ্গে করে অরণ্যকে নিয়ে পড়েছে। চোখ পিটপিট করলো অরণ্য। কয়েক লহমার জন্যে তার নিজের দৃষ্টি, শ্রবণ শক্তি, ইন্দ্রিয় ক্ষমতা কোনোটাই বিশ্বাস করতে চাইল না। তার নিচে থাকা সাইবান আস্তে করে নিজের মাথাটা সোজা করে তাকালো। ভারী নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বুক ওঠানামা করছে তার। অরণ্যর উপরে থাকায় স্পষ্ট টের পাচ্ছে প্রতিটা শারীরিক প্রতিক্রিয়া। সাইবানের চেহারাটা ক্ষণিকের জন্য অতি মানবীয় দেখালো। চেহারা জুড়ে খচিত ও ঘামের ফোঁটা। ঠোঁটে অতি ধীরে ফুটলো সুখ্যাতুর এক অশুভ হাসি। অরণ্য অনুভব করলো তার পিঠ জুড়ে সাইবানের শক্তিশালী বাহুজোড়া চেপে বসেছে, যেন জড়িয়ে ধরেছে তাকে। অরণ্যর বুক কাঁপিয়ে ধ্বনিত হলো সাইবানের গভীরতর কণ্ঠস্বর। ভাগাভাগি করলে সবকিছু স্বাদ বেড়ে যায়, সে খাবার হোক বা মরণ। হতবিহবল অরণ্য চেয়ে রইল সাইবানের চেহারা থেকে। সে নিজের দৃষ্টি ফেরাতে পারল না। এতটা কাছ থেকে ওই কালো চোখের মাঝে যে ভৌতিক প্রলোভন দেখা যাচ্ছে তা কি কোনো সাধারণ মানুষের পক্ষে ধারণ করা সম্ভব? না। সাইবানকে মেরে ফেলার কোনো পরিকল্পনাই অরণ্যরাজ ছিল না। সে তো শুধু ভয় দেখাতে চেয়েছিল সাইবান ছাদ থেকে ছিটকে গিয়ে সেফটি নেটের উপর পড়বে। এর মাঝে যে কয়েক সেকেন্ড সে মৃত্যু যন্ত্রণায় দগ্ধ হবে, সেই যন্ত্রণাটুকু অরণ্য প্রাণ ভরে উপভোগ করতে চেয়েছিল। কিন্তু এই ছেলেটি শুধুমাত্র নিজের পরিণতি বরণ করেনি, বরং টেনে হিচড়ে অরণ্যকেও একই পরিণতিতে নামিয়ে এনেছে। ওই কয়েক ন্যানো সেকেন্ডের ভেতরে অতি মানবিক ওই চিন্তা করা আদৌ মানুষের পক্ষে সম্ভব? ছাদ থেকে যে পড়ে গিয়েছে আর সেফটি নেট যে কোনো মুহূর্তে একসঙ্গে দুজনের ভার বইতে না পেরে ছিঁড়ে যেতে পারে, এমন কোনো লক্ষণই সাইবানের চেহারায় দেখা যাচ্ছে না। বিন্দাস চেয়ে আছে সে অরণ্যর কুঞ্চিত ভ্রু জোড়ার মাঝে কপাল বরাবর। অরণ্য না পারতে শুধালো, তোমার মৃত্যুর ভয় নেই? সাইবানের ঠোঁটের হাসিটা আরেকটু বিস্তৃত হলো। যে জগতে দুবার ছুঁয়ে এসেছি সেই জগতে প্রবেশ করার কিসের ভয়? আমার সাথে চলুন না হয়, আপনাকে ওই পাশে থাকি ঘুরে নিয়ে আনি। উন্মাদ, বদ্ধ উন্মাদ। সাইবান আলাদিন নামক ছেলেটা একটা বদ্ধ উন্মাদ, যার অতি সত্বর মানসিক চিকিৎসা দরকার। এছাড়া অরণ্যর মাথায় আর কোনো যুক্তি এলো না। বস বস অবশেষে ডাকটা কানে এলো। অরণ্যর মাথা ঘুরিয়ে তাকালো সে। রুফটপ থেকে হাত বাড়িয়ে আছে তার লোকেরা। সবার চেহারায় ভয়ানক আতঙ্ক। শেষ একবার মুখ ঘুরিয়ে তার নিচে আয়েশ করে শুয়ে থাকা সাইবানকে দেখল অরণ্য। কোনো শব্দ সাজাতে পারল না, তাই উঠে গিয়ে লোকগুলোর সাহায্যে পুনরায় রুফটপে উঠে গেল। কিছুক্ষণ বাদে সাইবানও সেফটি নেট থেকে উঠে এলো। এই পাশের রেলিংটা ভেঙে গিয়েছে। মিস্টার চৌধুরী অরণ্যকে ধরলেন।
একজন ছুটে পানির বোতল নিয়ে এসেছে। বস, আপনি ঠিক আছেন? ও গড, আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। এটা কেমন ধরনের হোটেল যে লোহার রেলিং পর্যন্ত ভেঙে যায়? সিকিউরিটি ম্যানেজার কোথায়? এক্ষুনি রাখো তাকে। এই ঘটনার সুরাহা না করে তো আমরা ছাড়বো না। চারিপাশে হম্বিতম্বি শুরু হয়ে গেল। অরণ্য ঠান্ডা পানির বোতলে চুমুক দিয়ে সমস্তটা শেষ করে একদিকে ছুঁড়ে ফেললো। সোফায় ধপাস করে বসেছে সে, এখনো হাঁপাচ্ছে খানিক, ঘেমে নেই একাকার, তাই কোট খুলে ছুঁড়ে ফেললো দূরে। কর্মচারীদের কেউ কেউ তাকে বাতাস করছে, অন্যরা ডাক্তার ডাকবে কিনা সেই নিয়ে বকবক করছে, অথচ কোনো কিছুই মাথায় ঢুকলো না অরণ্যর। ভ্রু কুচকে তীব্র দৃষ্টিতে সে তাকালো সামনের দিকে। তার নিজের এমন নাজেহাল অবস্থা, অথচ ওই ছেলেটাকে দিব্যি সুস্থ দেখাচ্ছে। অদূরে চেয়ারে বসে মাথায় ঠান্ডা পানি ঢেলে দিল সাইবান। তার পরনের টি শার্ট ভিজে উঠল, সাদা ওড়নাটা লেপটে গেল ত্বকের সঙ্গে। পানি স্রোতের মাঝে তার কালো চোখ জোড়ায় অশুভ এক ঝিলিক খেলে গেল, আর ভেজা ঠোঁট জুড়ে পাশবিক এক হাসি। বরাবর অরণ্যর দিকে চেয়ে আছে সে, রূপকথার গল্পে বিবরণ দেওয়া পৈশাচিক দানবগুলোর মতন। ভ্যান গাড়ি ছুটছে দ্রুত গতিতে, শীতল বাতাসের ঝাপটায় চুল উঠছে সারিকার। লাগেজটা ভ্যানের একপাশে রাখা। পিচঢালা পাকা সড়ক হলে উচ্চগতির কারণে থেকে থেকে কেঁপে উঠছে ভ্যান, তাতে বিশেষ খেদ নেই সারিকার মনে। চুপটি করে অপেক্ষায় আছে সে। তার ফোনে কল আসছে একের পর এক, কখনো ইরাম, কখনো বা অনুরাগ। বাড়ি থেকে বেরোনো মাত্র একটা ভ্যান গাড়ি পেয়ে সেটাতেই চড়ে বসেছে সে। যখন অনেকটা দূরে চলে এসেছে তখন অনুরাগ আর ইরামকে ছুটে আসতে দেখেছে, কিন্তু থামেনি সে। থামার কোনো ইচ্ছা আজ নেই তার। হয়তো ইরাম আর অনুরাগ দুজন বাস স্টপ পর্যন্ত আসবে ভিন্ন গাড়িতে, সে আসুক, তারা যেভাবে ইচ্ছা। সারিকার কিছু যায় আসে না। রাত হওয়ার গাড়ির সংখ্যাটাও কম, মানুষজনের উপস্থিতিও আশেপাশে হাতে গোনা। দোকানপাটগুলো ইতিমধ্যে বন্ধ, দুই একটা বাদে। চোখ বুজে ফেলল সারিকা। শীতলতার প্রবাহ তাকে নিয়ে চলল বিয়ের আগের অতীতে। রমনা পার্ক। বিকেলবেলার ভিড় একটু বেশি বেড়ে যায় এখানে। ইতিউতি দম্পতিদের দেখা যাচ্ছে, মেয়েগুলোর হাতে ফুল চুলে গাজরা, ছেলেগুলো ঠোঁটে চওড়া হাসি। কেউ কেউ চুপটি করে প্রেয়সীর বকবক শুনে যাচ্ছে। বাচ্চা সমেত কিছু পরিবারও দেখা যাচ্ছে। একটা মেয়ে বাবু বেলুন নিয়ে দৌড়াচ্ছে, পিছনে পিছনে তার বাবা ছুটছে। দৃশ্যগুলো সুন্দর, অথচ সারিকার মনে আজ শুধুই বিষাদ। চোখ ঘুরিয়ে সে নিজের হাতে ধরে রাখা বাদাম ভর্তি ঠোঙার দিকে তাকালো। সবগুলোই রয়ে গিয়েছে, একটাও খায়নি সে। তার পাশে বসা পুরুষটি কিছু বলছে না, যেন সময় দিচ্ছে, অপেক্ষায় আছে। সারিকার মনে হলো এই পুরুষটা এতটাই অমায়িক যে তার পাশে চুপ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও সে কিছুই মনে করবে না। কাগজের ঠোঙার উপর আঙ্গুল চেপে বসলো সারিকার। তারপর দীর্ঘ প্রশ্বাস টেনে এসে বলে বসলো, আমি অন্য একজনকে ভালোবাসি। তার পাশে বসা মানুষটি মিসির ইকবাল, হবু স্বামী। এই কথাটা নিশ্চয়ই সবকিছু গড়ে ওঠার আগেই ভেঙে ফেলার জন্য যথেষ্ট। অথচ মিসিরের শান্ত মুখে সারিকা বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখল না, শুধু নরম গলায় মিসির বলল, আচ্ছা। সারিকার ভ্রুজোড়া কুঞ্চিত হলো। এটা নির্লিপ্ততা নাকি ঝড়ের পূর্বে শীতল অবস্থা বুঝতে বেগ পোহাতে হলো। আমার মম ড্যাড চায় আমি আপনাকে বিয়ে করি। কথা আর একটু আগালো সারিকা। এবার মিসির শুধালো, তাহলে আপনি আপনার পরিবারকে জানান আপনি একজনকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করতে চান। বুকটা চেপে এলো সারিকার, চোখে অদেখা অশ্রু ভর করলো। জানাতে পারবো না, কেন? কারণ আমার ভালোবাসার কোনো পরিণতি নেই। সে অন্য ধর্মের মানুষ। এবার মিসিরের শান্ত চেহারায় খানিকটা বিস্ময়ে ফুটলো। মাথা ঘুরিয়ে নিজের জুতোর দিকে তাকালো সে। উভয়ে পার্কের একটা বেঞ্চে বসে আছে। অদূরে একজন হকার বেলির গাজরা বিক্রি করছে, সেই সুঘ্রাণ ভেসে আসছে এখান পর্যন্ত। অনেকক্ষণ যাবৎ মিসির কোনো কথা বলল না। আমাদের বিয়েটা না হলে কি আপনাদের ভালোবাসা রক্ষা হবে? না, হবে না। জবাব দিতে সময় নিল না সারিকা। মিথ্যা বলে কি লাভ? একটা ঢোক গিলল সে, পুনরায় বলল, আমি শুধু আপনাকে জানাতে চেয়েছি, বিয়ের পরে যেন আপনি মনে না করেন আপনাকে ঠকানো হচ্ছে। মৃদু হাসলো মিসির। সারিকার চোখে দেখলো, হাসলে লোকটাকে খুব মিষ্টি লাগে। কিছু মানুষ আছে না যাদের চেহারা দেখলে কেমন শান্তি শান্তি লাগে, মিসির ঠিক তেমনই। তবে বলতে হচ্ছে আমি এবং আপনি খুব বেশি ব্যতিক্রম নই। মিসিরের নির্মল কণ্ঠে ভীষণ অবাক হলো সারিকা। না পারতে সম্পূর্ণ ঘুরে বসলো বেঞ্চে, ড্যাব ড্যাব করে চেয়ে রইল হবু স্বামীর মুখ পানে। জিজ্ঞাসা করলো, মানে আপনিও কি অন্য কাউকে ভালোবাসেন? ভালোবাসতাম। শুধরে দিল মিসির। সারিকা যতটা না বিষণ্ণ, মিসির ততটাই স্বাভাবিক। ঘা শুকিয়ে গেলে যেমন আর গায়ে লাগে না, মিসিরের ক্ষেত্রে বোধহয় তেমন কিছুই হয়েছে। সে শান্ত গলায় বলে গেল, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসতো না। সে আমাকে শুধু একজন বন্ধু ভাবতো। একপাক্ষিক ভালোবাসা কি যন্ত্রণাদায়ক। সারিকা বাদামের ঠোঙাটা বুকে চেপে জলজলে দৃষ্টিতে চেয়ে রইল। কান খাড়া করে শুনে গেল হবু স্বামীর প্রত্যেকটা কথা। মেয়েটা আমাকে ব্যবহার করত, আমরা প্রতিবেশী ছিলাম। ওই যে আগেকার দিনের নাটক সিনেমায় দেখানো হতো না, পাড়ার প্রেম, ঠিক ওই রকম। আমাদের মধ্যে অবশ্য কোনোদিন প্রেম বলে কিছু ছিল না,
কারণ প্রেম তাকেই বলে যাতে বিনিময়ে পাওয়া যায়। আমার ক্ষেত্রে আমি শুধু নিবেদন করেছি, বিনিময়ে জুটেছে আস্ত একটা শূন্য। প্রায় দেখা সাক্ষাৎ ছিল বিধায় পাড়ার বন্ধুদের মতন সবসময় পাশে থাকতাম আমি তার। বলা বাহুল্য, আমার অনুভূতি সে জানত। আমার আফসোস নেই সে আমার অনুভূতি গ্রহণ করেনি, কিন্তু আফসোস একটাই, আমাকে সে কুকুর ভেবে বসেছিল। কুকুর যেমন মালিকের পিছনে ঘুরঘুর করে, তেমন করে আমিও তার পিছনে ঘুরঘুর করতাম। সে অন্য ছেলেদের সঙ্গে প্রেম করত, তার ব্রেকআপ হলে আমার কাছেই এসে কানাকাটি করত। আমিও ভালো বন্ধুর মতন সামলাতাম আর অপেক্ষা করতাম হয়তো একদিন সে আমায় বুঝবে, আমায় মেনে নেবে। মিসির থামলো, যেন নিঃশ্বাস নেওয়া প্রয়োজন। সারিকা শুনতে শুনতে অজান্তে বাদাম ভেঙে মুখে দেওয়া শুরু করেছে। চিবুতে চিবুতে সে প্রশ্ন করলো। তারপর? মিসির বেঞ্চে হেলান দিয়ে বসলো, গধূলির আকাশ পানে চেয়ে বলল, তারপর আর কি, এভাবেই চলতে লাগলো। আমি কখনো তার ভালোবাসার মানুষ হতে পারিনি। সে আমার কাছে শুধু প্রয়োজন মেটাতেই আসতো। বহু বছর পেরিয়ে গেল, পড়াশোনা শেষ করলাম, আর্কিটেকচারাল ফার্ম খুললাম, কাজে ব্যস্ত। এরপর হঠাৎ একদিন জানতে পারলাম তার সাথে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে। সারিকা জমে গেল। অদ্ভুত হলেও সত্যি মিসিরের সামনে বসে সে নিজের জীবনের গল্পটাই ভুলে বসেছে। এতটাও নাটকীয় কারো জীবন হয়? তাহলে সে কি এখন আপনার বেস্ট ফ্রেন্ডের বউ? মাথা নাড়ল মিসির। না, আমার বেস্ট ফ্রেন্ড অন্য একজনকে ভালোবাসে। সেটা আরেক জটিল কাহিনী, আপনি ভবিষ্যতে এমনিই জানতে পারবেন। সে যাক, শেষমেশ তার বিয়েটা হয়নি। বিয়ে ভেস্তে যাওয়ার পর প্রায় 15 বছরের একপাক্ষিক ভালোবাসা পূর্ণতা পেল আমার। মেয়েটা আমার কাছে এলো, বলল সে নাকি আমায় ভালোবেসে ফেলেছে অবশেষে। সারিকা অজান্তে বাদাম ছিলে ছিলে মিসিরের হাতে তালুতে রাখলো। মিসির দৃশ্যটা লক্ষ্য করে মুচকি এসে বাদামগুলো মুখে দিল। সারিকা বলল, তাহলে ভালোবাসতাম বললেন কেন? আর সে আপনার সাথে নেই কেন? খানিকটা সময় নিয়ে চিবিয়ে মিসির নির্দ্বিধায় জানালো। আমি তাকে ফিরিয়ে দিয়েছি। হতবাক হয়ে গেল সারিকা। ফিরিয়ে দিয়েছে? এতগুলো বছর একটা মেয়ের ভালোবাসার অপেক্ষার পরও ফিরিয়ে দিয়েছে? এটা আদৌ সম্ভব? মিসির বোধহয় সারিকার বিহ্বলতা ধরতে পারলো, তাই মুখ ঘুরিয়ে বলল, প্রথমবারের মতন আমি নিজেকে বেছে নিয়েছিলাম সারিকা। আমার অনুভূতির প্রয়োজন নেই, আত্মমর্যাদার প্রয়োজন। আমি কারো সেকেন্ড অপশন হব না। এটা না পেলে সেটা, এই সেকেন্ড চয়েস আমার জীবনকে বিপর্যস্ত করে রেখেছিল। শেষমেশ আমি মুক্তি পেয়েছি, আর বিলিভ মি, আই এম হ্যাপি, ট্রুলি হ্যাপি। সারিকা এরপর আর কিছুই বলতে পারল না। একটা মানুষ কারো দ্বিতীয় পছন্দ হতে চায় না। আত্মসম্মান তার কাছে এতটাই দামি যে সে জীবনের প্রথম ভালোবাসাকে হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিয়েছে। এই মানুষটার সঙ্গে কি সারিকা কখনো মানিয়ে চলতে পারবে? সারিকা, মিসিরের ডাকে মনোযোগ ভাঙল সারিকার। মাথা তুলে তাকালো সে। মিসির সোজা হয়ে বসেছে। আমার কথা কিছু মনে করবেন না। আমি সত্যি কৃতজ্ঞ যে বিয়ের আগেই আমাদের মধ্যবর্তী সকল জটিলতা দূর হয়ে গিয়েছে। আমরা কেউই নিজেদের অতীত নিয়ে বলা থেকে বিরত থাকিনি। আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে সত্যি কথাটা শেয়ার করার জন্য। যদি আপনার মনে হয় এই বিয়েটা আপনি আর করতে চান না, তাহলে আমার পক্ষ থেকে কোনো জবরদস্তি থাকবে না। বাকিটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। তবে আমার কি মনে হয় জানেন? কি? মিসির এক লহমা চুপ থেকে বলল, আমি আর আপনি অনেকটা একরকম। সেই কারণে হয়তো আমরা একে অপরকে বুঝতে পারবো। পৃথিবীর সকল বিবাহিত দম্পতি কি একে অপরকে ভালোবাসে? না, কেউ কেউ সমাজ পরিস্থিতি এবং পরিবারের কারণে মানিয়ে নিয়ে চলে। আমি বিশ্বাস করি না আমাদের মধ্যে নতুনভাবে ভালোবাসা হওয়া সম্ভব। তবে দুজন ভাঙাচোরা মানুষ যদি একে অপরের বন্ধু হয়, তবে ক্ষতি কিসের? বন্ধুত্ব, বিশ্বাস, ভরসা এবং স্বপ্ন, এটুকু যথেষ্ট নয় কি? আমরা যতদিন একে অপরের প্রতি সৎ থাকব, ততদিন অবধি এর বাইরে আমার আর কিছুই চাওয়ার থাকবে না। ইউ ক্যান ট্রাই টু ওয়ার্ক দিস আউট টুগেদার। সারিকা নিষ্পলক চেয়ে রইল মিসিরের মুখ পানে। যে বলবে এই দুঃসাহসী লড়াকু লোকটা তার ভেতরে থেকে এতটা ভাঙাচোরা? বর্তমান ভ্যানটা স্পিড ব্রেকারের গোত্তা খেয়ে ঝাটকা খেয়ে বাস্তবে ফিরে এলো সারিকা। মাথা ঝাঁকিয়ে চারিপাশে তাকালো। বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছে প্রায়, কিন্তু এই রাস্তাটা একটু বেশি নির্জন। দূরে আলো দেখা যাচ্ছে, সেখানে ঢাকার বাসগুলো দাঁড়িয়ে আছে। সারিকা সোজা হয়ে বসলো, নিজের হ্যান্ডব্যাগ ঘেটে ওয়ালেট বের করে নিল। ভ্যান ভাড়া বের করার জন্য টাকা হাতে নিতেই হুট করে নিজের কবজি বরাবর হ্যাচকা টান খেলো সারিকা। আহ! কি হলো বুঝে ওঠার আগে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে গেল রমণী। ভ্যান চালক
হতচকিত হয়ে ভ্যান থামিয়ে পিছনে ফিরতে দেখলো একটা মোটরসাইকেল থামানো, তার সামনে দাঁড়িয়ে থাকা হেলমেট পরনে দুই ছেলে। একজনের হাতে ছোট্ট একটা ছুরির মতন। সারিকা রাস্তায় পড়ে কপালে ব্যথা পেয়েছে, হাত চেপে মাথা তুলে তাকাতে একটা ছেলে তার বাহু চেপে ধরলো। যা যা আছে এখনই দে, তাড়াতাড়ি। ছিনতাইকারী, কিন্তু ছেলেগুলোকে খুব বড় মনে হচ্ছে না, কিশোর বয়সী। সারিকা নিজের হাত ঝাটকা দিল। হাত ছাড়ুন আমার, পুলিশকে কল করব কিন্তু। এই মাইয়া এক্কেবারে খাইয়া দিমু কিন্তু, চাইয়া দেখোস। ছুরিটা উঁচিয়ে সারিকার চিবুক বরাবর ধরলো। অপর ছেলেটা হেলমেটের কারণে চেহারা দেখা যাচ্ছে না, শুধু চোখ জোড়া দৃশ্যমান। কেমন যেন লালচে, নেশাখোর, নেশার ঘরে আছে স্পষ্ট। সারিকা আশেপাশে তাকালো। ভ্যান চালক ভয়ে ভ্যানের পিছনে উবু হয়ে বসে আছে, ঝামেলায় পড়তে নারাজ। সারিকা আতঙ্কের চাইতে বেশি বিরক্ত বোধ করলো। দে মাল দে। সারিকার হাতের ওয়ালেটটা কেড়ে নিল একজন। অন্যজন ভ্যান থেকে লাগেজ টেনে নামিয়ে রাস্তার উপরে খুলে ঘাটতে লাগলো। পোশাক আশাক সব ওলটপালট করে টানা বা গয়না আছে কিনা সে পোশাক আশাক সব ওলটপালট করে টাকা বা গয়না আছে কিনা সেই সন্ধান করতে লাগলো। সারিকা ভ্রু কুচকে দেখে গেল কাহিনী। তারপর হুট করে তাকে ধরে রাখা ছেলেটার হাতে মুখ্যম একটা কামড় বসিয়ে দিল। খামিকা। অশ্রাব্য একটা গালি দিয়ে অপর হাতে সারিকার চুলের মুঠি পেঁচিয়ে ধরে ফেললো ছেলেটা। রমণী দৌড় দিতে চেয়েছিল, কিন্তু চুলে টান খেয়ে ব্যথায় কুকিয়ে উঠল। অনেক তেজ না তোর? ভাবছিলাম লুইটটা নিয়েই পগার পার, কিন্তু না, এখন তো এত সহজে ছাড়বো না। সারিকা বুকে হাত চেপে খেকিয়ে উঠল ছেলেটা। একেবারে ধরে নিয়ে আয় ভাই। শেষ করতে পারল না সে। এর আগে আর্তচিৎকারে প্রকম্পিত হয়ে উঠল চারিপাশ। সারিকা টেরও পেল না ঠিক কী ঘটেছে। সে শুধু দেখলো একটা ঝটকার মতন খেয়ে ছেলেটা রাস্তার মাঝে লুটিয়ে পড়েছে। হেলমেট খুলে গড়িয়ে ছিটকে গেছে অদূরে। অন্য ছেলেটাও ভরকে গিয়ে ঘুরে তাকিয়েছে। সারিকা এক পা পেছাতে গিয়েই পুরুষালী উষ্ণ বুকের সঙ্গে ধাক্কা খেলো। মাথা কাত করে তাকাতেই সে দেখতে পেল মিসিরকে, সুউচ্চ দণ্ডায়মান, সদা নির্মল এবং শান্ত মিসিরের চেহারায় তীব্র ক্রোধের ভাঁজ। এক হাত মুঠো করে রাখা শক্তভাবে, তাতে আধা ভাঙা ইটের টুকরা। চোখ বেয়ে বুঝি আগুন ঝরছে তার। সারিকার দিকে চেয়ে নেই সে, তাকিয়ে আছে ছেলেগুলোর দিকে। ইউ ডেয়ার টু টাচ মাই ওয়াইফ? অরণ্যর গাড়িটা রাতের আধার কেটে বাড়ির সামনে এসে থামলো। ড্রাইভারের পিছনে ব্যাক সিটে বসা অরণ্য, সে একা নয়, তার অন্য পাশে সাইবান। পার্টি শেষ হওয়ার পরপর এমন একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, এটা কি চারটিখানি কথা? হম্বিতম্বি কম হয়নি। হোটেল কর্তৃপক্ষ অনেক ক্ষমা চেয়ে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। সেটা আদতেই ধামাচাপা থাকবে কিনা সেটা অবশ্য পুরোপুরি অরণ্যর উপর নির্ভর করছে। সাইবান টিমের ছেলেদের সাথে চলে আসছিল, কিন্তু তার পার্টিতে এত বড় ঘটনা ঘটেছে এই বাহানায় অরণ্য নিজে এসেছে সাইবানকে বাড়িতে নামিয়ে দিতে। ড্রাইভারের পাশে অরণ্যর কর্মচারী মিস্টার চৌধুরীও আছেন, তাই সাইবান মানা করেনি। পুরোটা রাস্তা নিঃশব্দে কেটেছে, শুধুমাত্র মিস্টার চৌধুরীকে বক বক বাদে। লোকটার থেকে শুধু নিজের বস আর সাইবানের কাছে ক্ষমা চেয়েছে, কারণ পার্টি আয়োজনের মূল দায়িত্বটা তারই ছিল। নিরাপত্তার ব্যাপারটা তার ব্যর্থতা। অরণ্য শুধু কপাল ঘষতে ঘষতে শুনে গিয়েছে। সাইবান মনে মনে ভেবেছে, লোকটা যদি জানতো এই সবকিছুই তার বসেরই কুকীর্তি, তবে কেমন অনুভব করত। নাকি মিস্টার চৌধুরী আসলে সবকিছু জানে না, শুধু সাইবানের সামনে অভিনয় করছে। অনেক কিছুই হতে পারে। গাড়ি থামতেই মিস্টার চৌধুরী আরেক দফায় বললেন, আমাদের ক্ষমা করবেন মিস্টার আলাউদ্দিন, এমন একটা ঘটনা ঘটতে পারে আমরা কেউই কল্পনা করিনি। প্লিজ, আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড। যা ঘটেনি তা নিয়ে ক্ষমতার কিছুই নেই। আশেপাশে চেয়ে দেখুন, কত লোক অসন্তুষ্ট বসে। কথাটা বলেই নিজের পাশের গাড়ির দরজাটা খুলে ফেললো সাইবান। উদ্দেশ্য পেরিয়ে যাওয়া। সে বাইরে পা রাখতেই পাশ থেকে ভেসে এলো অরণ্যর গম্ভীর কণ্ঠস্বর। তা যে আর ঘটবে না তার গ্যারান্টি কি? সাইবান থামলো। সামনে বসা মিস্টার চৌধুরী অবাক হয়ে নিজের বসের দিকে তাকালো। অরণ্য এতক্ষণ নির্বাক বসেছিল, তবে এখন তার ঠোঁটে খুবই সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটলো। মাথা কাত করে সরাসরি সাইবানের দিকে তাকিয়ে সে বলল, আজকাল নিজের বাড়িতেও মানুষজন নিরাপদ নয়, সেখানে বাচ্চাকে একা ফেলে যাওয়াটা নির্বুদ্ধিতার পরিচয়। জমে গেল সাইবান। হাতের আঙ্গুল সামান্য কাঁপলো তার। অজান্তে মাথা তুলে অদূরে বাড়ির দিকে তাকালো। তাদের গ্রামের বাড়িটা অন্যান্য প্রতিবেশীদের বাড়ি থেকে আলাদা, কারণ সড়কের একেবারে শুরুতে পড়ে। বাকি বাড়িগুলো কাঁচা রাস্তা ধরে গেলেও আরো ভেতরে বিধায় শুনশান, নীরবতা বেশি। অরণ্য অন্তিমবার বলল, বাড়ি যাও। কিন্তু তার সতর্ক বার্তা শোনার অবস্থায় তখন সাইবান নেই। সে ইতিমধ্যে দ্রুত পায়ে ছুটতে শুরু করেছে বাড়ির দিকে। অরণ্য নীরবে দৃশ্য দেখে ইশারা করলো। তার গাড়িটা সড়ক ধরে এগিয়ে গেল। জানালা দিয়ে দেখলো সে সাইবান লম্বা পা ফেলে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। রীতিমতো ঘূর্ণিঝড় হয়ে বাড়ির ভেতরে ঢুকলো সাইবান। প্রথমে যে দৃশ্যটা তাকে বরণ করলো তাতেই হাড় হিম হয়ে গেল তার। সোফায় এলিয়ে পড়ে আছে সুগন্ধা, চোখ জোড়া বন্ধ, মাথাটা ঝুলে আছে ফ্লোরের দিকে। তার আশেপাশে কোথাও ইজানের চিহ্নটুকুও নেই। ইরাম, অনুরাগ, সারিকা, মিসির, তিতলি, কেউই। সুগন্ধা,
সাইবানের তীব্র হুঙ্কারে কেঁপে উঠল সমস্ত বাড়ি। সুগন্ধা! সাইবানের চিৎকারে ধর্মর করে উঠে বসতে গিয়ে ধপাস করে ফ্লোরে আছড়ে পড়ল সুগন্ধা। একটুর জন্য ঘাড় বেঁকে যায়নি তার, কোমর ডলতে ডলতে উঠে দাঁড়িয়ে রুদ্রমূর্তি সাইবানকে দেখে তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। ভাইজান, হনহন করে এগিয়ে এসে সুগন্ধার কবজি খামচে ধরল সাইবান। বাচ্চা কোথায়? বাচ্চা কোথায় আমার? হোয়াট দ্য হেল ইজ মাই বেবি বয়? ড্যাম ইট! কেঁপে উঠল সুগন্ধা। সাইবানকে রেগে যেতে সে দেখেছে বহুবার, কিন্তু এই ক্রোধের সাথে যেন অন্য কিছুর তুলনা হয় না। সন্তানহারা বাবারা কি তবে এইভাবেই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে? সেসব নিয়ে চিন্তার ফুরসত আপাতত নেই সুগন্ধার কাছে। সে হন্যে হয়ে আশেপাশে তাকালো। শীতল আতঙ্কে সর্বাঙ্গ কাঁপতে লাগলো, তার তোতলানো শুরু করলো। এইখানেই তো ছিল আমার সাথে, খেলতেছিল। এরপর আমি কেমনে জানি ঘুমাইয়া পড়লাম। আর গেল কই? সুগন্ধার বলতে দেরি, কিন্তু সাইবানের তাকে নিষ্ঠুরভাবে ধাক্কা দিয়ে দূরে সরাতে দেরি হলো না। সুগন্ধা সোফার উপর আছড়ে পড়ল। দ্বিতীয় দফায় কনুয়ে ব্যথা পেল। সাইবান এদিক সেদিক তাকালো পাগলের মতন, যেন সে বুঝতে পারছে না কি করবে, কোন দিকে ছুটে যাবে। এই বাড়ির মানুষগুলো কি সাদা আসমানে চলে গেছে, নাকি গাঙ্গের পানিতে ভেসে গেছে? সুগন্ধা উঠে দাঁড়ালো, কনুই ঘষতে ঘষতে নরম গলায় বলতে গেল। ভাবিজান আর অনুরাগ দা তো আফাজানের পিছনে। সাইবান এমন দৃষ্টিতে ঘুরে তাকালো তার দিকে যে সুগন্ধার শব্দগুলো সব দলা পাকিয়ে গেল। ওই ভয়ঙ্কর চোখ জোড়া যেন ঘূর্ণায়মান অগ্নিস্ফুলিঙ্গ, যে কোনো মুহূর্তে ছিটকে বেরিয়ে ভস্ম করে দেবে চারিপাশ। নিজের মাথা দুহাতে চেপে ধরল সাইবান, রীতিমতো পাশবিক গলায় হুঙ্কার দিয়ে উঠল। যদি আমার বাচ্চার কিছু হয়, যদি আমার বাচ্চার কিছু হয়, আমি একটা একটাকে ধরে হিসাব মেটাবো, সে পর হোক বা আপন। আগ্নেয়গিরির অগ্নুৎপাত কেমন হয় সুগন্ধার জানা নেই, তবে সাইবানকে দেখে তার সেই আগ্নেয়গিরির কথায় মনে পড়ে গেল। গলার পাশে নীলচে শিরা ফুলে ফেপে উঠেছে তার, কপালের রক টনটন করছে, উপরে পাটির সোচালো দাঁত জোড়া বেরিয়ে এসেছে বিধায় হিংস্র জন্তুর মতন দেখাচ্ছে সাইবানকে। যে কোনো মুহূর্তে যে কারো উপরেই ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে খেয়ে ফেলতে প্রস্তুত। সুগন্ধা হাজার চাইতেও কিছু বলতে পারল না, যেন সে মুখ খুললেই বিপদ। অপরাধ বোধে জড়সড় হয়ে গেল সে। কিছুক্ষণ আগ পর্যন্ত ইজান তার কোলে বসে খেলছিল, এরপর চোখ জোড়া লেগে আসলো কিভাবে যেন, আর বাচ্চাটা গায়েব হয়ে গেল। আগে কখনো এমন হয়নি। ইজান সবসময় তার পাশে শুয়ে খেলেছে, তবে আজ কি হলো? সাইবান অপেক্ষায় নেই। সে লাফিয়ে সিঁড়ির উপর উঠল। উদ্দেশ্য কি বোঝা দেয়, মাঝপথ পর্যন্ত সে পৌঁছেছে কি পৌঁছায়নি এমন সময় নিচতলার রান্নাঘরের দিক থেকে বিকট এক শব্দ ভেসে এলো, যেন ভারী কিছু মেঝেতে পড়েছে। জমে গেল সাইবান এবং সুগন্ধা। উভয় দৃষ্টি গিয়ে পড়ল রান্নাঘরের পথে। সাইবান 5 কি 7টা সিঁড়ির উপরে ছিল। অসম্ভবভাবে সেই সবগুলো সিঁড়ির উপর থেকে ভয়ানক একটা লাফ দিয়ে সে মেঝেতে এসে ডিগবাজি খেয়ে উঠে দাঁড়ালো। হা হয়ে দৃশ্যটা দেখলো সুগন্ধা, কিন্তু তার দেখার মতন গতিতে সাইবান নেই। ঝড়ের বেগে দৌড়ে সে রান্নাঘরে চলে গিয়েছে। সুগন্ধা দাঁড়িয়ে থাকলো না, দ্রুতই পিছু নিল। রান্নাঘরে রীতিমতো হৃৎপিণ্ড হাতে নিয়ে পৌঁছালো সাইবান। তার পদক্ষেপ থমকে গেল সহসায়। মনে হলো নিঃশ্বাস আটকে গিয়েছে। চোখের সামনে দৃশ্যটাকে স্বপ্ন মনে হলো। সমস্ত মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে পায়েস। দুপুরে ইরাম রান্না করেছিল। দুধে ভেজা অর্ধতরল মেঝেকে বন্যার মতন ভাসিয়ে ফেলেছে। যে স্টিলের পাত্রে ছিল সেটা মেঝেতে উপুর হয়ে পড়ে আছে। আর এই মহাযজ্ঞের কারিগর বাড়ির শাহেনশা বংশের চারাকবাতি পায়েসের স্রোতে গা ভাসিয়ে বিন্দাস শুয়ে হাত পা ছুটছে। পায়েসে গোসল সারছে ইজান, কেঁচোর মতো কিলবিল করে ছোট্ট শরীরটা গড়াগড়ি দিচ্ছে। জিভ বের করে হাত পা মেঝে চাটছে ক্ষণে ক্ষণে, ঠোঁটে বিরাট হাসি। ফোকলা মারিতে ওই একটুখানি সুচরূপী দাঁত রূপার মতন চিকচিক করছে। সাইবানের উপস্থিতি টের পেয়ে উল্টো হয়ে পেটের উপর শুয়ে মাথা কাত করে তাকালো ইজান। গোলাপি ঠোঁট জোড়া ফুলিয়ে ডেকে উঠল। প্রথম কয়েক সেকেন্ড সাইবান কোনো প্রতিক্রিয়া করতে পারলো না, শুধু ভ্যাবলার মতো তাকিয়ে থাকলো। পরক্ষণেই মনে হলো তার শরীর থেকে সমস্ত শক্তি বেরিয়ে গিয়েছে। দেয়ালে পিঠ ঠেস দিয়ে পিছলিয়ে মাটিতে বসে পড়ল সে। বুকের ভেতরে আটকে রাখা নিঃশ্বাসটা এত জোরালোভাবে বের হলো যে ক্ষণিকের জন্য শ্বাসকষ্ট উঠে গেল তার। নিজের মাথা চুল নিজে হাতে এত জোরে টেনে ধরল সে যে ব্যথা লাগলো। অস্ফুট স্বরে বিড়বিড় করলো। এমন সময় সুগন্ধা এসে ঢুকলো। আরেকটু হলে পায়েসে পিছল খেয়েই পড়ছিল মেয়েটা, কিন্তু কেবিনেট ধরে নিজেকে রক্ষা করলো। ইজানকে পায়েসে মাখামাখি দেখে সে আটকে উঠল। হাই হাই, কি কেলেঙ্কারি! সুগন্ধা লাফিয়ে পায়েসের বিভৎসতা টপকে ইজানের কাছে পৌঁছালো। হাত ধরে তুললো ছোট্ট শরীরটাকে। পুরো সাদা ভূতের মতন লাগছে তাকে। সুগন্ধা ভ্রু কুচকে বলল, কবে থেকে হামাগুড়ি দেওয়া শেখা হইল? আগে তো 2 কদমই পরাণ শেষ, এখন আইসা ইন্দুরের মতন আবার পায়েসের বাটিতেও হাতানো হইছে। ভাবি জান আসুক, সালিশ বসামো আমি।
সুগন্ধা ভ্রু কুচকে বকল। ইজানকে অপরাধী মনে হলো না, বরং সাপ যেমন বিষ ছিটায় তেমন জিভ বের করে পায়েস ছিটালো সে। সুগন্ধা ভ্রু কুচকে ফেললো। কতটা খেয়েছে নাকি শুধু চেটেছে? পরীক্ষা করার সময় অবশ্য সুগন্ধা পেল না। এর আগে পিছনে ওই দানবিক অস্তিত্বটার উপস্থিতি টের পেল। অজান্তেই ঘাড়ের লোম খাড়া হয়ে গেল তার। আস্তে করে ঘুরে দাঁড়ালো। সাইবানের চেহারা আগের মতো আগ্রাসী নেই, তা এখন অতীব শান্ত। টকবগে লাভার উপর পানি পড়লে যেমন তা শক্ত কালো পাথরে পরিণত হয়, সাইবানকে ঠিক তেমন দেখাচ্ছে। সুগন্ধা তোতলালো। আমাকে মাপ কইরা দেন, সরি, আমাকে মাপ কইরা দেন। আমি আমার দায়িত্ব পালন করতে পারি নাই। এখনই সব পরিষ্কার করতেছি, এরপর আপনি যা শাস্তি দিবেন আমি। এবারেও সুগন্ধা বলা শেষ করতে পারল না। সাইবার নিঃশব্দে নিজের দুই বাহু উঁচিয়ে ধরল। ইশারা বুঝতে সমস্যা হলো না। ইজানকে এগিয়ে দিল সুগন্ধা। সাইবান ছেলের ছোট্ট শরীরটাকে নিজের বুকে জড়িয়ে নিল। পায়েস ময়লা মাখামাখি হয়ে তার শরীরেও লেপ্টে গেল, অথচ সেসবে কোনো পরোয়া নেই তার। ইজানকে বুকে চেপে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো সে। তার হৃদস্পন্দনের গভীরতা অনুভব করে মুখ তুলে শব্দ করলো ইজান। সাইবান এবারেও কিছু বলল না, শুধু ছেলের ছোট্ট মাথাটা নিজের বিশাল হাতের মাঝে ধরে নিগুড়ো নয়নে চেয়ে রইল ডাগর ডাগর চোখগুলোর মাঝে। বাবাকে ভয় দেখাতে নেই। বাবা তোমার কাছে খুবই দুর্বল, খুবই দুর্বল। ফিসফিস করে উচ্চারণ করলো সাইবান। সুগন্ধা ঠিকঠাক শুনতে পেল না সে কি বলছে, শুধু দেখলো পিতা পুত্র অব্যক্ত গভীর দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে আছে। সুগন্ধাকে আর কিছুই বলল না সাইবান, শুধু চুপচাপ ছেলেকে বুকে চেপে হেঁটে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। সুগন্ধা ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। বুকের ভিতরে আটকে রাখা শ্বাসটুকু অবশেষে ফেললো। ইজানকে নিয়ে রুমে ফিরে এলো সাইবান। সমস্ত শরীর চটচটে হয়ে আছে। নিজের আর ইজানের পোশাক খুলে লন্ড্রি বাস্কেটে ফেললো সে। অতঃপর এক হাতে তোয়ালে আর এক হাতে ছেলেকে নিয়ে বাথরুমে ঢুকে গেল। গিজার থেকে প্রথমে বালতি ভরে উষ্ণ গরম পানি নিল। অতঃপর সাবধানে বেসিনে ইজানকে বসিয়ে ধীরে ধীরে শরীর ধুয়ে দিল। পানি পেয়ে দুই হাত ছুড়ে লাফাতে লাগলো ইজান। জিভ বেরিয়ে পড়লো উত্তেজনায়, খুশির ঝিলিক খেলে গেল চোখে। সাইবানের ঠোঁটে অতি সূক্ষ্ম একটা নমনীয় হাসি ফুটলো। ইজানের শরীর থেকে চটচটে ভাবটা দূর হয়ে গেলে বেবি সোপ মেখে এসে শাওয়ার ছেড়ে দিল। ধোয়াটে হয়ে উঠল পরিবেশ, বাষ্প ছেয়ে গেল চারিপাশ, সঙ্গে উষ্ণতা ভরিয়ে দিল সর্বাঙ্গ। ইজানকে নাজুক শরীরটা বুকে চেপে শাওয়ারের নিচে দাঁড়ালো। এমনভাবে ধরে রাখলো যেন পানি শরীরে লাগলেও মুখে না লাগে, শ্বাস প্রশ্বাস জারি থাকে। ইজান ভীষণ মজা পাচ্ছে। কাদার মতন লেপটে যাচ্ছে সাইবানের বুকে। নরম ত্বকের ঘর্ষণে অদ্ভুত একটা অনুভূতি ছুঁয়ে যাচ্ছে সাইবানকে। পানির কারণে দৃষ্টি খানিকটা ঝাপসা তার। মুখ নামিয়ে সে ইজানকে দেখল, অতঃপর তাকে তুলে কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। কানের মাঝে মুখ নিয়ে সে গভীর গলায় বলল, আব্বু, বাবা নিজেকে হারাতে পারবে, কিন্তু তোমাকে হারাতে পারবে না। ইজান কি বুঝলো সেই জানে। সাইবানের কাঁধে মাথা রেখে সে ভদ্র ছেলেটি হয়ে রইল, যেন পরিস্থিতির গাম্ভীর্যতা তাকেও ছুঁয়ে ফেলেছে। গোসল শেষ করে পোশাক পরে বেরিয়ে এলো সাইবান। ইজানকে বেবি লোশন মাখিয়ে জামা পরিয়ে দিতে দিতে ঘুমে একেবারে কাদা হয়ে গেল ছেলে। উষ্ণ পানিতে খেলে বেশ আরাম পেয়েছে মনে হয়, তাই এখন ক্লান্তির ঘুম। সাইবান নিঃশব্দে তাকে কাঁধে ঠেকিয়ে রুম জুড়ে হাঁটতে লাগলো। পিঠে হাত বুলিয়ে গেল। হালকা ভেজা চুল কপালে লেপ্টে আছে সাইবানের। দৃষ্টি শীতল নিক্ষিপ্ত বারান্দার দিকে। ধীরে ধীরে তার বাহুর মাঝে ইজান নরম আর ভারী হয়ে এলো। ঘুমিয়ে পড়েছে সেটার লক্ষণ। ঠিক এমন সময় মৃদু পদশব্দ শোনা গেল। অতঃপর রুমে প্রবেশ করলো ইরাম। খুব ক্লান্ত লাগছে নিজেকে। শারিকার পিছনে এত ছোটাছুটি হয়েছে, আজ যে পা ব্যথা শুরু হয়ে গেছে। নিজের ওড়না সরিয়ে চুলের খোপা খুলতে খুলতে সামনে তাকিয়ে ইরাম থমকালো। জানালার কাছে দণ্ডায়মান সাইবান, তার বুকে ঘুমন্ত ইজান। দৃশ্যটা দুর্লভ তবে নতুন নয়। এরপরও ইরামের চেয়ে থাকতে ইচ্ছা হলো। সে প্রায় মিনিট দুয়েক তাকিয়ে রইল, অথচ অবাক করা বিষয়ে সাইবান একবারও ঘুরে তাকালো না। শেষমেশ নিজেই নীরবতা ভাঙল ইরাম। তুমি এলে কখন গুজুগু খেয়েছে? সাইবান অতি ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখের শীতলতা এবং ধারালো দৃষ্টি ইরামকে বিস্মিত করলো। পায়েস খেয়েছো পেট ভরে? সাইবানের ঠান্ডা গলায় কথাটা হজম হলো না ইরামের। ইজানকে দুধ বাদে এখনো স্বাভাবিক খাবার দেওয়া হয়নি। 2-1 দিনের মধ্যে শুরু করবে ভেবেছিল ইরাম। তবে পায়েসের ব্যাপারটা এলো কোথা থেকে? তার প্রশ্নের উত্তর দেওয়ার কোনো আগ্রহ সাইবানের মাঝে দেখা গেল না। সে নিঃশব্দে এগিয়ে গিয়ে বিছানায় ইজানকে শুইয়ে রাখলো, চাদর টেনে ঢেকে দিল। মানে কি বলছো তুমি আলাদিন? ইরাম এগিয়ে এসে প্রশ্ন করলো, তার চোখে কৌতূহল আর আতঙ্ক। সাইবান ঘুরে এলো, মুখোমুখি দাঁড়ালো অর্ধাঙ্গিনীর। তার হিমশীতল চাহনিটা ইরামের মনোপুতন হলো না। ছেলেকে নিয়ে আদি খেতে কমতি নেই, আর এদিকে ছেলেকে ফেলে রঙ্গ করতে চলে যান। 32 বছর কি ঘোড়ার ঘাসকে বড় হয়েছেন? স্তব্ধ হয়ে চেয়ে রইল ইরাম। সাইবান অত্যন্ত রেগে আছে। তার চেহারার অস্বাভাবিক শীতলতা দেখে বোঝা যাচ্ছে। সে কিছু বলার আগে স্বামী তার দ্বিতীয় দফায় বলল, বাচ্চা সামলানে মোড়দ না থাকলে জন্ম দিয়েছেন কেন? স্বামীকে ঘেন্না লাগেনি তখন?
ইরাম মুখ খুলল ঠিকই, কিন্তু তার ঠোঁট পেরিয়ে একটাও শব্দ উচ্চারিত হলো না। কাল তো শিয়াল শুধু ভয় দেখায়, একদিন এসে যখন শিয়াল সত্যি সত্যি সৌমিরে নিয়ে যাবে, তখন কুমড়ের কান্না কেঁদেও লাভ হবে না। যদি আমি না হয় কখনো পিছলে যাই, তবে আপনি না হয় সম্পর্কের হালটা শক্ত করে ধরবেন। সেদিন লঞ্চে করিডোর ধরে কেবিনে ফিরে যাওয়ার সময় ইরামের হাতটা ধরে কথাটা বলেছিল সাইবান। আজ এই মুহূর্তে এই কথাটা হুট করে কেন স্মরণ হলো তা ইরাম খুব ভালোভাবে অনুধাবন করছে। অন্য সময় হলে হয়তো বা সেই মুহূর্তে সাইবানকে একটা চর বসিয়ে দিতে পারতো, ধমক দিতে পারতো, কিংবা একদম কিছুই না বলে শীতল ক্রোধ প্রকাশ করতে পারতো। চাইলে ইরাম এখনও তা করতে পারে, বরং সেটাই করতে ইচ্ছা হচ্ছে তার। তবে সে আজ নিজের অন্তরের সঙ্গে লড়াই করলো। একটা নিঃশ্বাস ফেলে মাথা ঝাঁকিয়ে শান্ত গলায় স্বামীকে শুধালো। কি হয়েছে? সাইবান ভ্রুকুচকে ইরামকে দেখলো, তার ক্রোধ এখনো কমেনি। কি হয়েছে? জরিনার আম্মা সকিনাকে জিজ্ঞাসা করুন কি হয়েছে। বলেই সাইবান উল্টো ঘুরে যাচ্ছিল, কিন্তু পেছন থেকে ইরামের কণ্ঠস্বর ভেসে এলো। সুগন্ধা তো আমার স্বামী না, তুমি আমার স্বামী। থমকালো সাইবান, যে চোখ তুলে অর্ধাঙ্গিনীর দিকে তাকালো। এমন কথা আশা করেনি। বলাই বাহুল্য নেই যে এই একটা মাত্র বাক্যই তার অর্ধেক রাগ প্রশমিত করে ফেললো। ইরামের মুখোমুখি এসে দাঁড়ালো সে। কণ্ঠের ঝাঁজটা কমে এলো অনেকটা। পোটলাকে কোন ভরসায় একলা রেখে চলে গিয়েছেন আপনি? সুগন্ধার ভরসায়। কম্পিউটার কোর্সে তো ওর না হয় সারিকার কাছে রেখেই যেতাম। কেন, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ হয়েছে, সব দিন তো আর সবকিছু সামান থাকে না। একে তো পায়েসের বাটি রেখেছেন রান্নাঘরে সবচেয়ে নিচে থাকে। বাড়িতে বাচ্চা আছে সেটা মাথায় ছিল না মনে হয়। কে? কুচুপু ঠিক আছে, ঠিকঠাক মতো বসতেই পারে না। বিস্মিত হলো ইরাম। ইজানের বসে থাকার রেকর্ড এই পর্যন্ত সর্বোচ্চ 4 সেকেন্ড। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কিভাবে যেন পেটের উপর ভর দিয়ে হামাগুড়ির মতন করে বিছানার কিনারে চলে যায়। এই জন্য ইরাম সবসময় তাকে মাটিতে ম্যাটের উপর রাখে, নয়তো কড়া নজর রাখে বিছানার চারিপাশে ব্যারিকেড দিয়ে। তার জন্য বাড়িতে ফিরে আলাদা বেডও কেনার কথা ভাবছে। হঠাৎ তার সঙ্গে পায়েসের বাটির যোগ সাজস হলো কিভাবে? হুট করে উপলব্ধি গ্রাস করলো তাকে। কুচুপুর রান্নাঘরে চলে গিয়েছে। সাইবান তার জবাব দিল না। ইরাম ধীর পায়ে হেঁটে বিছানার পাশে বসলো। ঝুঁকে ঘুমন্ত ছেলেটার মুখটা দেখলো কি আদুরে। দেখলে কে বলবে বিশাল দুষ্টামি করে শান্তির ঘুম দিচ্ছে। মৃদু হাসলো ইরাম। ঝুঁকে আলতোভাবে ছেলের কপালে চুমু খেয়ে ফিসফিস করলো। মাই দুষ্ট প্রিন্স, হামাগুড়ি তো দিন দিন বিপজ্জনক হচ্ছে তোমার। এবার কি তবে তোমায় বেড়ায় বাঁধার সময় হয়ে এলো? জননীর সতর্ক দৃষ্টি আদরের পাশাপাশি ছেলের গায়ে কোথাও কোনো প্রকার আঘাত লেগেছে কিনা তাও নিশ্চিত করে নিল। অবশেষে নিশ্চিন্ত হয়ে ইরাম উঠল, সাইবানের দিকে ঘুরে তাকালো। এই জন্য তুমি আপসেট ছিলে? এবারেও সাইবান উত্তর করলো না। দুহাত মুঠো করে ফেললো। ইরামকে কিভাবে বোঝাবে সে কতখানি ভয় পেয়ে গিয়েছিল। ক্ষণিকের জন্য মনে হয়েছিল সব শেষ। এটাই হয়তো চেয়েছিল অরণ্য। সাইবান মৃত্যু চাইতেও ভয়ঙ্কর এক যন্ত্রণা ভোগ করুক, আর সে ঠিক সেই পাদেই ফা দিয়েছে। অরণ্যর কথা ইরামকে জানানো যাবে না, তাই মুখ ঘুরিয়ে নিল সে। নিজের উপর লজ্জাও হলো। দুর্বলতাটা শত্রুর কাছে এক নিমিষে প্রকাশ করে ফেলেছে। ইরাম জবাবের আশায় কিছুটা সময় তাকিয়ে থেকেও যখন উত্তর পেল না, তখন একটা নিঃশ্বাস ফেললো। আচ্ছা, ধরে নিলাম তুমি আপসেট ছিলে, তবে জেনে রাখো এবার আমিও আপসেট হয়ে গিয়েছি। চমকে উঠল সাইবান। সম্পূর্ণ ভিন্ন একটা ভয় আবারও ঘিরে ধরল তাকে। মানে? ইরাম হেঁটে এসে তার মুখোমুখি দাঁড়ালো, শান্ত গলায় জানালো। তোমার রাগ করাটা স্বাভাবিক ছিল, আমি হলেও করতাম, দুটো চড়ই দিতে পারতাম। কিন্তু কি জানো তো, শরীরের ব্যথার থেকে মনের ব্যথাটা বেশি লাগে। স্তব্ধ হয়ে ইরামের চোখের দিকে তাকিয়ে রইল সাইবান। স্ত্রী তারই একই ভঙ্গিতে শান্তভাবেই জানালো। সামলাতে না পারলে জন্ম দিয়েছেন কেন? স্বামীকে ঘৃণা লাগেনি তখন? সবকিছু জানার পরেও রাগের মাথায় হলেও এই কথাটা তুমি বলেছিলে আমায়, তাই আমি আপসেট। সাইবানের অন্তরটা বুঝি চেপে এলো। ইরামের মাঝে কোনো অভিমানের সুর নেই, ক্রোধ নেই, ঘৃণা নেই, প্রতিহিংসা নেই, শুধু সৎ বহিঃপ্রকাশ। কথাটা অর্ধাঙ্গিনীর খারাপ লেগেছে, সেটা স্পষ্ট জানিয়েছে সে। ইরাম দুহাত চেপে বলল। ঘৃণার সঙ্গে সন্তানের সম্পর্ক নেই। আর অরণ্যকে আমি ভালোবাসতাম কি ঘৃণা করতাম সেই অনুভূতি তুমি জানো না। তুমি আমার অতীত জানো ঠিকই আলাদিন, কিন্তু আমার আবেগ জানো না। এই বিষয়টা টেনে না এনে রাগ ঝাড়লেও পারতে। তাছাড়া এত রাতে এমনি এমনি হুট করে বেরিয়ে যাওয়ার মানুষ আমি না, এটুকু বোঝার কথা তোমার। সারিকার পেছনে গিয়েছিলাম, বাকি কি কেন কিভাবে হয়েছে সেই ঝামেলার কথা তোমার মাথা ঠান্ডা হলে বলবো। এইটুকুই। ইরাম আর বেশি কিছুই বলল না, উল্টো ঘুরে গেল। আলমারি খুলে নিজের তোয়ালে বের করে নিল। বাথরুমে যাবে হাত মুখ ধুতে। সে যেই না আলমারি বন্ধ করে ঘুরেছে, অমনি চোখের সামনে দৃশ্যটা দেখে হতবাক হয়ে গেল। তার সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে সাইবান, মুখটা নিচের দিকে, দুই হাত হাঁটুর উপর শক্তভাবে মুঠ করে রাখা। আলাদিন, তুমি ওখানে কি করছো?
সাইবান নড়ল না, শুধু মুখটা তুলে ইরামের দিকে তাকালো। তার কালো চোখের মাঝে জলজলে অনুভূতির জাগরণ দেখা গেল। ইরাম স্পষ্ট দেখলো শক্ত একটা ঢোক নেমে গেল ছেলেটার গলা বেয়ে। তারপরই ঠোঁট ফাঁকা হলো তার, বেরিয়ে এলো গভীর এক কণ্ঠস্বর। যদি মলম লাগে আপনার ঘায়ে, তবে পতন হোক আমার আপনার পায়ে। ইরামের চোখ জোড়া প্রসারিত হলো, তোয়ালে চেপে ধরে সে নিস্তব্ধ হয়ে চেয়ে থাকলো স্বামীর পানে। সাইবান একটা হাত নিজের বুকে রাখলো, তারপর হুট করে খামচে ধরলো জায়গাটা। আমি একটা বলদ, গাধা, গরু, ছাগল না। নিরীহ পশুগুলো আমার সাথে তুলনা করলে ওদেরকে অপমান করা হবে। আমি হলাম আমি, একটা আস্ত বোকা যে চোরাবালিতে পা দিয়ে একেবারে ডুবেছি। সেই চোরাবালিতে গিয়ে আবার ঝাঁপ দিয়েছি। মানে একটা মানুষ এতটা আহম্মক কিভাবে হতে পারে? সেদিন বাগানের স্মৃতিটুকু মনে পড়ল ইরামের। এভাবেই ছেলেটা নিজেকে দোষারোপ করেছিল, বেদ পর্যন্ত নিয়ে এসেছিল যেন ইরাম তাকে শাস্তি দিতে পারে। ছেলেটা বরাবরই অদ্ভুত থেকে গেল। ওদিকে সাইবান বলেই যাচ্ছে, আমি সরি বলবো না। আপনি আমাকে ঘুরিয়ে জোরে একটা থাপ্পড় দিন, যেন আমার দাঁতক পাটি নড়িয়ে যায়। এই থাপ্পড়ের জোরে আমাকে বারবার মনে করিয়ে দেবে রাগের মাথায় কি বলা যাবে আর কি বলা যাবে না। ইরামের সত্যি এবার খানিকটা হাসি পেয়ে গেল, কিন্তু সেটা চেপে সে নুয়ে বসে স্বামীর মুখোমুখি হলো। সাইবান একটু দ্বিধা করেনি, এমনভাবে নিজের বুক খামচে ধরে রেখেছে যে সেটা দেখেই বোঝা যাচ্ছে ব্যথা হচ্ছে। ইরাম তার হাতটা ছাড়িয়ে নিল, সেখানে নিজের হাত রেখে বলল, কামানের গোলা আর কথা কখনো ফিরে আসে না। মানুষ ভূত দেখলে যেমন করে ভয় পায়, সাইবানের মুখটাও ঠিক তেমন দেখালো। ইরামের হাতটা খামচে ধরে নিজের গালে চাপলো সে। বিড়ালের মতো মুখ ঘষতে ঘষতে আতঙ্ক নিয়ে বলে উঠল, প্লিজ 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 মাই প্রেশিয়াস। ঠিক করলেও আপনি আমার, ভুল করলেও আপনি আমার। প্লিজ আমাকে ছেড়ে দেবেন না, কথা বন্ধ করবেন না। আপনি অভিমান করলে আমার জীবন তলিয়ে যাবে। প্লিজ আলাদিন, না, প্লিজ। আগে বলুন মাফ করেছেন। এই নিন একটা থাপ্পড় দিন। আলাদিন পাগলামো বন্ধ করো। আমি প্লিজ চিৎকার করুন, থাপ্পড় দিন। আমি সেটাই প্রাপ্য। দিনের পর দিন থেকে আমার ব্রেন সার্কিটের একটা তার এমনভাবে ছিঁড়ে গিয়েছে যে আমি নিজেকে নিজেই চিনতে পারছি না, নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি একটা ভাঙচুরা মানুষ, জোড়াতালি দিয়ে চলি আর কি। ইরাম এবার থমকালো। সাইবান তার হাতের মাঝে নিজের মুখ গুজে রেখেছে, তার তপ্ত ত্বক উষ্ণ দীর্ঘশ্বাস ইরামকে ছুঁয়ে যাচ্ছে। এবার মেঝেতে আসন করে বসে পড়ল রমণী। দুহাতে রাজলায় সাইবানের মুখটা তুলে ধরল নিজের দিকে। স্বামীর চেহারা উদ্ভ্রান্ত, চোখে হারানোর ভয় আর ঠোঁটে অপরাধ বোধের কাঁপুনি। ইরাম বৃদ্ধাঙ্গুলে তার চোখের নিচটা মুছে নিল, যেখানে এখনো অশ্রু। রমণীর নরম কণ্ঠস্বর শুধাল, আলাদিন। সাইবান চুপ করে রইল, তার ঠোঁটের কম্পন বৃদ্ধি পেল, চোখ জোড়া লুকিয়ে ফেলল দৃষ্টি। ইরাম তাড়া দিল না, অপেক্ষা করলো। সাইবান প্রায় মিনিট খানেক চুপ থাকার পরে বলল, যেদিন আপনি আমাকে আপনার কাছ থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তাড়িয়ে দিয়েছিলাম? ইরাম স্মৃতিতে জোর দিল, সাইবান তার কাছে এসেছে আর সে তাড়িয়ে দিয়েছে, এমনটা কোনোদিনও হয়েছে? প্রথম 1 মিনিট সে সত্যি মনে করতে পারল না, কিন্তু পরে ভেসে এলো একটা দগদগে স্মৃতি। আমার চোখের সামনে থেকে দূর হও আলাদিন। ইরামের বুকটা খিচে এলো বুঝি, ভারী একটা চাপ অনুভূত হলো অন্তর মাঝে। তবে কি সেদিনই তার ভাবনা যেন সাইবান পড়তে পেরেছে, উত্তরটাও জানিয়ে দিল সে। ইরাম বিস্ময় এবং আশঙ্কা নিয়ে তাকে দেখলো, দাঁতে ঠোঁট কামড়ে ধরলো নিজের, পরক্ষণে কাপা গলায় জিজ্ঞাসা করলো, কেন? সাইবানের ঠোঁটে একটা পরিহাসের হাসি ফুটলো। প্রথমটাই সে কিছুই বলল না। একটা সময় ইরামের মনে হলো বরাবরের মতো এবারেও সাইবান নিজের অতীত এড়িয়ে যাবে, অথচ তাকে সম্পূর্ণ হতবাক করে দিয়ে 2 বাহু বাড়িয়ে দিল সাইবান। বুকের মাঝে জড়িয়ে নিল অর্ধাঙ্গিনীকে, নিজের মাথাটা কাত করে রাখলো কাঁধে, যেন কতকালের প্রাপ্য বিশ্রাম নিচ্ছে। ইরাম নিজের 2 হাতে তাকে আগলে নিল। অস্বাভাবিক উষ্ণতা তাদের ঘিরে ধরল চাদরের মতন। একটা হাত সাইবানের পিঠে এবং অপর হাত তার মাথায় বোলাতে লাগলো ইরাম। সাইবান দীর্ঘক্ষণ কথা বলল না, ইরামও একটু জোর করলো না। অবশেষে মুখ খুলল সাইবান, সেদিন আমি নিজের চোখে মৃত্যুকে দেখেছি। অতীত। আলতো চাপে স্টপওয়াচ থামলো, সংখ্যা নির্দেশ করছে 19 ঘন্টা 45 মিনিট 54 সেকেন্ড। সাইবান পড়ার টেবিল থেকে চেয়ার ঠেলে 2 হাত উপরে তুলে স্ট্রেচিং করলো। সমস্ত শরীর কেমন বসে গেছে তার, যেন কলকাবজাগুলোতে জ্যাম লেগে গেছে। গত মাস 2 যাবৎ তার পড়ার রুটিন 15 থেকে 18 ঘন্টার মধ্যেই উঠানামা করছে। টেবিলে এক নাগারে বসে থাকতে থাকতে ইদানিং পিঠ ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথাও দেখা দিয়েছে। চোখের অবস্থা না হয় বাদ দেওয়া যাক, সামিয়া ছেলের পিছনে কত যে স্নেহ ব্যয় করছেন। হাসপাতালে কাজ না থাকলে বেশিরভাগ রাত তিনি ছেলের পাশেই বসে থাকেন। সাইবান পড়ে আর তিনি সেলাই করেন, বই পড়েন বা পেশেন্টের মেডিকেল রিপোর্ট দেখেন। আজকে তিনি নেই, অপারেশন ছিল এমার্জেন্সি, কিন্তু আগামীকাল সময় মতো চলে আসবেন। দেয়াল ঘড়ির দিকে তাকালো সাইবান, ভোর 5টা বেজে এসেছে প্রায়, আর মাত্র কিছু ঘন্টা, এরপর তার জীবনের অগ্নি পরীক্ষা।
MBBS ভর্তি পরীক্ষা। যে স্বপ্নটা লালন করে সে বড় হয়েছে, যে স্বপ্নের বাস্তব প্রতিচ্ছবি নিজের জননীর মাঝে দেখেছে, সেই স্বপ্নটাকে বরণ করে নিতে তার আর তর সইছে না। উত্তেজনায় মনে হয় ঘুমও আসবে না আর, অথচ সে গতকাল থেকে 1 ঘন্টাও ঘুমায়নি। ফোন হাতে নিল সে। ফ্রেন্ড গ্রুপে ইতিমধ্যে মেসেজ এসে ভরে গিয়েছে। বন্ধুরা সবাই একে অপরকে শুভকামনা জানাচ্ছে। সাইবানও টাইপ করলো। বেস্ট অফ লাক গাইস। সে মেসেজ দেওয়ার কিছুক্ষণের মধ্যে গ্রুপ চ্যাটে ঝড় উঠল। লুক, হু ইজ টকিং? ভাই আসলেই লাগ সব আমাদের দরকার। তুই তো বেটা ছক্কা মারবি। ঢাকা মেডিকেল কনফার্ম। ভাই, তুই মেডিকেলে প্রথম দ্বিতীয় হলে যখন বাসায় রিপোর্টার ইন্টারভিউ নিতে আসবে, তখন প্লিজ আমাদের কথা একটু বলিস যে এই জানের দোস্তরা তোকে সবসময় মোটিভেট করেছে। আপন মনে হাসলো সাইবান। টাইপ করলো। হয়েছে এখনো পরীক্ষা হয়নি, প্রশ্ন কেমন হয় কে জানে। কার্ড মার্কসের টেনশনে আছে, আগে রেজাল্টে দিক, এরপর সব বলছি। কাট মার্কস ফ্লাক্স তোকে কিছুই করতে হবে না, ওসবের ভ্যালু নেই। কোচিংয়ে রাফাত ভাই তো বলে রেখেছে, উনি নাকি তোর সাইজের অ্যাপ্রন অলরেডি অর্ডার করে দিয়েছে, শুধু টেকা পর সংবর্ধনা আয়োজনে যতটুকু দেরি আর কি। দেখ গিয়ে, কলেজ ওয়েবসাইটে অলরেডি হয়তো তোর নাম লিখে রেজাল্ট শিট বানিয়ে ফেলেছে। সাইবান মাথা দুলালো। 5 মিনিট ব্যয় করলো সে বন্ধুদের সঙ্গে কথাবার্তায়। অতঃপর ফোন রেখে দিল। 3 ঘন্টা মতন ঘুমানোর সময় আছে হাতে। আসলেই ঘুমানো দরকার। না ঘুমালে ব্রেন পরীক্ষার হলে শাটডাউন হয়ে যায়। বিছানা ঠিকঠাক করে জানালা খুলে দিল সে। ভোরের শীতল বাতাস এসে চারিপাশ থেকে আবদ্ধ করে ফেললো তাকে। আপনা আপনি ঠোঁটে হাসি ফুটলো বিস্তর। দূরে উদীয়মান সূর্য নজর কাড়ল। কি সুন্দর কমলাভ আলোয় ছেয়ে গিয়েছে গোটা পৃথিবী। দিগন্তের পানে চেয়ে থাকতে থাকতে হঠাৎ সাইবানের মনটা খারাপ হয়ে গেল। জানালার রেলিংয়ে হাতের আঙ্গুল চেপে বসলো শক্তভাবে। আজকের মতন একটা গুরুত্বপূর্ণ দিনেও হয়তো ওই মানুষটার কাছে সে যেতে পারবে না। বাড়িতে আহমদ আছেন, সামিয়া আছেন, পিতামাতা উভয়ই তাকে পরীক্ষার হলে নিয়ে যাবে। এর মধ্যে দেখা করার সুযোগ নেই। আচ্ছা, সাইবান কি এখন চুরি করে যাবে? কিন্তু যদি সে ঘুমিয়ে থাকে, যদি সে রাগ করে? অস্ফুট স্বরে বিড়বিড় করলো সাইবান। চোখ জোড়া বুঝে এলো তার। যেমন করে সে ইরামের কথা ভাবছে, তেমন করে কি ইরামও আজকাল কখনো তার কথা ভাবে? এই প্রশ্নের উত্তরটা আর পাওয়া হবে না সাইবানের। বিছানায় শরীর ছুঁতে ঘুমিয়ে কাদা হয়ে গেল সে। 8টার মধ্যে উঠে রেডি হয়ে গেল। সামিয়া এসে পড়েছেন। আহমদ ইতিমধ্যে গাড়ি নিয়ে বাড়ির বাইরে অপেক্ষা করছেন। সাইবান তাড়াহুড়ো করছে, ফাইলপত্র ঘেটে সবকিছু ঠিকঠাক গুছিয়ে নিয়েছে কিনা। সামিয়া ছেলের পিছনে পিছনে ব্রেড জেলি নিয়ে দৌড়াচ্ছেন। একটুখানি আব্বু, একটুখানি খাও। মম, আমি সব বমি করে দেবো, চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, প্লিজ জোর করো না। মম বলছি তো, এই যে এক কামড়। সাইবান একটা দীর্ঘশ্বাস ফেলে সামিয়ার হাত থেকে ব্রেড নিয়ে সম্পূর্ণটা মুখে দিয়ে গাল ফুলিয়ে চিবুতে চিবুতে বলল। এবার খুশি? সামিয়া হেসে ছেলের ফোলা গাল চেপে বললেন, একদম খুশি। আমি টিফিন বক্সে নিয়ে দিচ্ছি, পরীক্ষা শেষ হয়ে গাড়িতে বসে খাবি। চোখ উল্টালো সাইবান। পরক্ষণে আবার হেসে ফেললো। মায়ের বিরুদ্ধে জিদ বলে কিছু নেই। কিছুক্ষণ বাদে বেরিয়ে পড়লো তারা। গাড়ির হর্ন বাজিয়ে যাচ্ছেন আহমদ। এই যে মা ছেলের আর কতক্ষণ লাগবে? পরীক্ষা কি আপনাদের জন্য বসে থাকবে মনে হয়? সামিয়া মুচকি এসে গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে স্বামীর নাক টেনে দিয়ে বললেন, তুমি না হয় শিক্ষা বোর্ডে ফোন করে একটা ব্যবস্থা করবে। আহমদ বাঁকা হাসলেন। স্ত্রী হাত সরিয়ে ফেলার আগে সেটা টেনে ধরে তর্জনী বরাবর চুমু দিয়ে বললেন, আই উইশ আমি ব্যবসায়ী না হয়ে মাফিয়া হতাম, তাহলে আমার বউয়ের ইচ্ছাটা পূরণ করতে পারতাম। ছি, কি অসভ্য। তোমাদের রোমান্স শেষ হয়েছে মম ড্যাড? সাইবান একদম শান্তভাবেই বলল। এসব নৃত্য দেখে অভ্যস্ত সে। সামিয়া লজ্জা পেলেন, তবে আহমেদের মধ্যে সেটা ছিটে ফোটাও দেখা গেল না। তিনি বললেন, রোমান্স শেষ হওয়ার কোনো বয়স নেই, সেটা তোমার বউ আসলেই বুঝতে পারবে। নাও গেট অন কার চাম। আমার বউ আসলে তোমাদের রোমান্সের বয়স পড়াবে না, সেটা আমি জানি। বলে সাইবান গাড়িতে বসলো। পিতামাতা উভয়ে হাসলেন। সামিয়া বসলেন ড্রাইভিং সিটে বসা আহমেদের পাশে। গাড়িটা চলতে শুরু করলো। গেট পেরিয়ে যখন রাস্তা দিয়ে এগুলো, তখন আনমনেই মাথা কাত করে চেয়ে রইল সাইবান। ওই তো খানিকটা দূরেই মাথা তুলে দাঁড়িয়ে আছে মুন্সিবাড়ি। সাইবান গাড়ির জানালা দিয়ে মুখ বাড়ালো। 2 তলার একটা রুমে জানালায় তার দৃষ্টি আটকে রইল। ফিসফিস করলো সে, আমার জন্য দোয়া করবেন ইরাম আপু। পরীক্ষা দুর্দান্ত হয়েছে সাইবানের। চোখ বন্ধ করে সে বলতে পারবে মেডিকেলের একটা সিট অন্তর তার কনফার্ম। তার সেই আত্মবিশ্বাসের খুশি ছড়িয়ে পড়েছে সমস্ত পরিবারে। আজ রেজাল্টের দিন। ওয়েবসাইটে এখনও প্রকাশ করা হয়নি, অথচ সকাল সকাল 30 কেজি মিষ্টি নিয়ে এসেছেন আহমদ। পুরো পাড়া প্রতিবেশীদের মাঝে বেলানো হবে। সামিয়া খুব একটা রান্না করেন না, কিন্তু আজ ভোর থেকে ছেলের পছন্দের হরেক পদ চুলায় চড়িয়েছেন। সারিকা মন খারাপ করে বসে আছে, কারণ তার মা তাকে পাত্তা না দিয়ে সব ভাইয়ের পছন্দের রান্না করছে। এই নিয়ে সকাল থেকে 2 ভাই বোনের মাঝে 3বার মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
পিতার রামধমকের পর অবশ্য দুজন উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মতন হলরুমে দুই পাশে অবস্থান নিয়েছে। সাইবান ডাইনিং টেবিলে বসে মনের মাধুরী মিশিয়ে একটা কাগজের ফুল বানাচ্ছে। এই তো গতকালই ইউটিউব দেখে শিখলো, আজ হাতে কলমে কাজে লাগাচ্ছে। এই জিনিসটা সে নিজের সর্বটুকু দিয়ে নির্মাণ করবে, অতঃপর নিবেদন করবে এই মানুষটার পদতলে। হ্যাঁ, আজকে শুধু রেজাল্ট দিক সেই খবর জানানোর উছিলে গর্ব নিয়ে সাইবান ইরাবের সামনে গিয়ে দাঁড়াবে। ইরাম চোখে সেই চিরায়ত অগাধ মায়া নিয়ে দেখবে তার সেই ছোট্ট আলাদিন এখন ভবিষ্যৎ ডাক্তার। এর চাইতে মধুর কোনো সময় হতে পারে? সাইবান ফুল বানাতে এতই নিমগ্ন ছিল যে খেয়ালই করেনি কখন আহমদ পিছনে এসে দাঁড়িয়েছে। চ্যাম্প, দেখি দেখি। পিতার স্পর্শে মাথা তুলে তাকাতেই সাইবান দেখলো একটা সাদা অ্যাপ্রন তার কাঁধে জড়িয়ে দিয়েছেন আহমদ। ড্যাড, উঠে দাঁড়িয়ে পড়ল সাইবন। আহমদ হাত তুলে তার মাথায় বুলিয়ে দিয়ে বললেন, এটা তোমার উপহার। সামিয়া রান্নাঘর থেকে বেরিয়েছেন কিছুক্ষণের জন্য। স্বামীর কাণ্ড দেখে তিনি হাসি আটকাতে পারলেন না। তুমি পারো বটে, ছেলে তোমার ডক্টর হতে যাচ্ছে, এখনো হয়ে যায়নি? সে আজ হোক কাল হোক হবেই তো। ওর প্রথম অ্যাপ্রনটা আমার পক্ষ থেকেই থাক। আহমদ অত্যন্ত আয়েশ নিয়ে স্ত্রীকে দেখলেন। দ্বিতীয় দফায় বললেন, আমার ওয়াইফ ডাক্তার, আমার মেয়ে ডেনিস্ট, আমার ছেলে ডাক্তার। তুমি শুধু ওয়েট করো সামিয়া, কালকে দেখে বাড়ির বোর্ডে নতুন নাম লেখা হবে, ডাক্তার বাড়ি। স্বামীর কথায় খিলখিল করে হাসতে লাগলেন সামিয়া। পিতার বুকে লেপ্টে সবকিছু শুনে নিজেও না হেসে পারল না সাইবান। তার দৃষ্টি গিয়ে পড়ল টেবিলে পড়ে থাকা কাগজের ফুলের উপর। আর মাত্র কিছু সময় এরপরই ধপাস কিছু একটা শব্দে পারিবারিক সময় এবং সাইবানের ভাবনায় ছেদ পড়ল। সকলে মাথা তুলে তাকিয়ে দেখলো সোফায় বসে থাকা সারিকার হাতের ধাক্কায় কফি টেবিলে রাখা কয়েকটা মিষ্টির প্যাকেট মেঝেতে পড়ে গেছে। মেয়েটার এক হাতে আইপ্যাড, দৃষ্টি কেমন যেন উদ্ভ্রান্ত। আহমদ দ্রুত মেয়ের কাছে গেলেন। প্রিন্সেস, কি হয়েছে? সারিকা আইপ্যাডটা নিজের পিছনে লুকিয়ে ফেললো। অপরাধী ভঙ্গিতে বলল, কিছু না ড্যাড। কি ব্যাপার? তুই না ওয়েবসাইট ঘাঁটছিলি, রেজাল্ট পাবলিশ হয়েছে? সামিয়া বললেন। এগিয়ে গেলেন টিভির দিকে, রিমোট হাতে নিলেন। সময় তো হয়ে গিয়েছে, দেয়নি এখনো? সারিকা সকলকে পেরিয়ে সাইবানের দিকে তাকালো ভয়ার্থ দৃষ্টিতে। মেঝের মাঝখানে সাদা অ্যাপ্রন পরিহিত ভাই তার দাঁড়িয়ে। সারিকার মাঝে চলা তোলপাশ সে ধরে ফেলেছে, তাই তার চেহারায়ও কেমন আধার নেমে এলো। এগিয়ে এলো সে, একদম বিনা দ্বিধায় জিজ্ঞাসা করলো, সি আমার রেজাল্ট দেখেছো? কোন মেডিকেল? আহমদ প্রশ্ন করলেন। সারিকা এক এক করে বাবা মা এবং সবশেষে ভাইয়ের দিকে তাকালো। দৃষ্টি লুকিয়ে ফেললো সম্পূর্ণ। মাথা নিচু করে কাপা কাপা গলায় উত্তর করলো, সাই মেডিকেলে ডেকেনি। সাইবান একজন ভাগ্যবান ছেলে, চরম লাকি। এই কারণেই তো স্কুল কলেজ থেকে কোচিং পর্যন্ত সব জায়গাতে ভালো ফলাফল করত। আসলে ওর ব্রেন ভালো, সেই কারণে অল্প পড়লেও পেরে যেত। হরহামেশাই পরীক্ষার জন্য না পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়েও ঠিকই এ প্লাস পেত। এগুলো কি ভাগ্য ছাড়া হয়? ভাগ্যের কারণেই সে এত ভালো স্টুডেন্ট ছিল। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় তো আর শুধু ভাগ্য দিয়ে হয় না, ট্যালেন্ট লাগে, পরিশ্রম এবং অধ্যাবসায় লাগে। তাই সাইবান মেডিকেলে টেকেনি। ওর দৌড় ওই স্কুল কলেজের রোল এক পর্যন্তই। দিন শেষে সফলতা তো পেশা দিয়ে হিসাব করা হয়, রোল নাম্বার দিয়ে নয়। এসবই মানুষ আজকাল বলে বেড়ায়, কত কত গল্প কাহিনী আর গুজব। মানুষ পরীক্ষার আগের দিন রাতে সাইবানের আড্ডা দেওয়াটা দেখেছে, অথচ সারা রাত জেগে বই নিয়ে হেঁটে টেলিভিশন করাটা দেখেনি। মানুষ তাকে বরাবরই ভালো ফল করতে দেখেছে, কিন্তু প্রতিটা ভালো ফলের পিছনে ঘন্টার পর ঘন্টা পড়া থাকার কারণে চোখ ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা হতে দেখেনি। তারা সাইবানের রুমে জমা হওয়া বইয়ের স্তূপ দেখেনি, 100 ক্রস করা হ্যান্ড নোটের খাতাগুলো দেখেনি। স্কুল কলেজে রেড ক্রিসেন্টের লিডার ছিল সাইবান। মানুষ মনে করে সে অ্যাডভেঞ্চার পছন্দ করে, স্যারদের মাঝে জনপ্রিয়, তাই এমন একটা দায়িত্ব কাঁধে নেয়া। অথচ বরাবরই যে চিকিৎসা সেবার প্রতি সাইবানের অগাধ টান, সেটা অগ্রাহ্য হয়েছে সর্বদা। মেডিকেলের প্রতি সে এতটাই আসক্ত ছিল যে তার ফোন ঘাটলে শুধু মেডিকেল থিওরির ভিডিওই পাওয়া যেত একটা সময়। চিকিৎসা সেবা সাইবানের স্বপ্ন ছিল না, ছিল অন্তরাত্মা, তার অস্তিত্বের পরিপূরক। অ্যাপ্রন গায়ে জড়িয়ে যখন সে একজনের জীবন রক্ষায় ভূমিকা রাখবে, তখন পরিবারের মুখে কৃতজ্ঞতা যে হাসিটুকু ফুটবে, সেইটুকু দেখার আশে সে বছরের পর বছর সাধনা করেছে। অথচ মানুষ তার সাধনার নাম দিয়ে দিল ভাগ্য। আজকাল সাইবানের মনে হয় বোধহয় স্টুডেন্ট হিসেবে পেছনের দিকে থাকলেই ভালো হতো। কারো কোনো এক্সপেকটেশন থাকতো না তার প্রতি, অন্তত জীবনটাকে একটু উপভোগ করা যেত। ডিসেম্বর মাসের শীতল বিকালে যখন সব বন্ধুরা খেলাধুলায় ব্যস্ত থাকতো, তখনও সে আগেভাগে পরবর্তী নতুন ক্লাসের বইয়ের পড়া পড়ে রাখতো। গ্রীষ্মের ছুটিতে আম কাঁঠালের দিনে যখন সবাই গ্রামের বাড়িতে ঘুরতে যেত, তখন সে সামিয়ার কেটে দেওয়া আম খেতে খেতে বাগানে হাঁটতো আর আসন্ন পরীক্ষার পড়াশোনা করত।
ঈদের দিনেও পড়ার রেকর্ড আছে তার। এমন নয় যে সে সারাদিন শুধু পড়াশোনাই করত, একটুও আনন্দ করত না। সত্যিকার অর্থে সাইবান সময়টাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে জানতো। সকালে স্কুল, বিকালে প্রাইভেট কোচিং, কোচিং শেষে বন্ধুদের সাথে সন্ধ্যা পর্যন্ত আড্ডা। বাসায় ফিরে তার মাঝে আলস্য দেখা যায়নি। সে ঠিকই হাত মুখ ধুয়ে বাড়ির কাজ শেষ করতে বসেছে। হ্যাঁ, যেদিন বেশি খেলাধুলা হতো বা কোনো টুর্নামেন্ট থাকতো সেদিন 2 ঘন্টার বদলে টিভি আধা ঘন্টা দেখত। সেই সময়টা পড়াশোনায় দিত। সারাদিনের কাজগুলোকে কম বেশি করে ব্যালেন্স করতে জানতো বলে বন্ধুরা কখনো তাকে পড়ার কারণে খেলার মাঠে দেখা যায় না বলতে পারেনি। যখনই এসে ডেকেছে সে সন্ধ্যা হোক কিংবা রাত 11টা, সাইবান ঠিকই তাদের সাথে বেরিয়েছে। পরে ফিরে 2 ঘন্টা কম ঘুমিয়ে নিজের পড়া শেষ করেছে। তাকে সবসময় সব জায়গায় পাওয়া যেত বলে বোধহয় মানুষ ভাবত পড়াশোনায় ভালো হওয়াটা শুধুমাত্র তার সৌভাগ্যের কামাল। তার প্রশংসায় পঞ্চমুখ মানুষের অভাব কোনো কালে ছিল না। সে বন্ধু বান্ধব হোক কি স্কুল কলেজের স্যার ম্যাডাম কি কোচিংয়ের ভাইয়া আপুরা, তাদের কাছে সাইবান সর্বদাই ছিল অলরাউন্ডার, যে পড়াশোনা হোক বা খেলাধুলা সবকিছুতেই অগ্রগণ্য। অথচ যেই না সাইবান হোঁচট খেলো অমনি জীবন থেকে সকল শুভাকাঙ্ক্ষী কর্পূরের মতন হাওয়া হয়ে গেল। পেরিয়েছে গোটা একটা বছর। সাইবানের বন্ধুরা আজ এক একজন এক এক দিকে। ঢাকা মেডিকেলে একজন, অন্যজন বুয়েটে। অনুরাগও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এমনকি ক্লাসের সব থেকে দুষ্টু ছেলেটা, যাকে উঠতে বসতে কানে ধরিয়ে স্যাররা বাইরে দাঁড় করিয়ে রাখে, কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। শুধু সাইবান রয়ে গিয়েছে আগের মতন একই জায়গায়, সুতো কাটা ঘুড়ি হয়ে। মেডিকেল রেজাল্ট দেওয়ার পর সাইবান আর কোথাও পরীক্ষা দেয়নি। তাকে কেউ ভার্সিটি ভর্তি পরীক্ষায় বসাতে পারেনি। না পেরেছে ইঞ্জিনিয়ারিংয়ে। এত পরিশ্রমের ফসল, এত নির্ঘুম রাত্রি, এত সাধনা, এত অধ্যবসায়ের ফল শুধুই ব্যর্থতা। সাইবান কি আসলেই ডাক্তার হওয়ার যোগ্য নয়? নিজের স্বপ্নটাকে চোখের সামনে ঝনঝন করে ভেঙে যেতে দেখার পর থেকে আর স্বাভাবিক হতে পারেনি সে। এমনকি সামিয়া আহমেদের মুখোমুখিও দাঁড়াতে পারেনি। কত স্বপ্ন ছিল তার বাবা মায়ের ছেলেকে ডাক্তার হিসেবে দেখবে। সাইবান তাদের মুখে চুনকালি মেখে দিয়েছে। যে পিতা তার জন্য নিজের হাতে অ্যাপ্রন কিনে এনেছিল, সেই পিতাই চোখের সামনে তার সাদা অ্যাপ্রনটা জ্বালিয়ে দিয়েছে। সাইবান সেদিন চিৎকার করে বলেছিল, হ্যাঁ, মেশিন মনে করে তো আমাকে, তোমাদের মর্যাদা পাহারা দেওয়ার মেশিন। সেই শুরু। এরপর থেকে সাইবানকে সবসময় চ্যাম্প বলে রাখা আহমদও কেমন দূরে সরে গিয়েছেন ছেলের কাছ থেকে। বাবা ছেলের মধ্যে শীতল দৈরত আজ পর্যন্ত বর্তমান। সামিয়া খুব চেষ্টা করেছেন কিন্তু পারেননি কিছুই স্বাভাবিক করতে। আগামীকাল সাইবানের মেডিকেল সেকেন্ড টাইম পরীক্ষা, অথচ এরপরও বিশেষ হেলদোল নেই তার। অনুভূতিগুলো কেমন ভোতা হয়ে গিয়েছে। এই একটা বছর সে প্রায় ঘরবন্দি ছিল, রুমবন্দি। তার রুমে এখন আসবাবের চাইতে বই খাতার সংখ্যা বেশি। সারাদিন অনলাইনে ক্লাস করতে করতে ল্যাপটপ, মোবাইলের চার্জ চলে যায় বিধায় 4টা পাওয়ার ব্যাংক পড়ে আছে টেবিলে। সোফায়, চেয়ারে, বিছানার উপর, নাইট স্ট্যান্ডে শুধু বই খাতা, হ্যান্ডনোট ছড়ানো। জায়গাটাকে ময়লার ভাগাড়ের মতন লাগে সাইবানের কাছে। সে এখন আর স্টপ ওয়াচও ব্যবহার করে না। 24 ঘন্টা তো পড়ার টেবিলেই থাকে প্রায়, গোনার কি দরকার। বায়োলজি বইয়ের শেষ পৃষ্ঠায় নিষ্পলক তাকিয়ে আছে সাইবান। মস্তিষ্কটা কেমন যেন বিষণ্ণ। পড়ার কিছু আর মাথায় ঢুকছে কিনা তাও জানা নেই। সে শুধু তাকিয়ে আছে নিষ্প্রাণ রোবটের মতো। এমন সময় আস্তে করে ছেলের রুমে ঢুকলেন সামিয়া। তার হাতে এক গ্লাস গরম দুধ আর ফলের বাটি। সেগুলো টেবিলের উপর রেখে ছেলের কাঁধে হাত জড়ালেন তিনি। সাইবান একটু নড়ল না, প্রতিক্রিয়া দেখালো না। সামিয়া ঝুঁকে এসে তার কাঁধে মুখ ডুবিয়ে ছেলেকে সান্ত্বনা দিতে চাইলেন বুঝি। নরম গলায় বললেন, চিন্তা করিস না আমার বাচ্চা, কালকে যা হওয়ার হবে, না হলে নেই। আমি সব কিছু রেডি করে ফেলেছি, তোকে প্রাইভেটে পড়াবো। এতক্ষণে সাইবান একটু নড়ল। তার ঠোঁটে অতি মলিন এক হাসি ফুটে উঠল। বায়োলজি বইটা বন্ধ করে হালকা ভেঙে বসে যাওয়া গলায় সে বলল, মানুষকে আরো বলার সুযোগ দিতে চাও যে আমি তোমাদের কথার প্যাম্পার করা কিট? সামিয়ার ভ্রুজোড়া কুঁচকে উঠল। ভীষণ হতাশ বোধ করলেন তিনি। মানুষের কথা এতটা দাম তোর কাছে? মানুষ তোকে খাওয়ায় না পড়ায়? তোমরা আমাকে খাওয়াও পড়ো, তাই তোমাদের খারাপ লাগাটা বেশি দামি। অস্বীকার করে কিছুই নেই, আমি জানি আমি তোমাদের ব্যর্থ সন্তান, লস প্রজেক্ট। সামিয়ার ঠোঁট জোড়া কাঁপলো। অনেক কিছু বলতে ইচ্ছা হলো তার। ছেলেকে বুকে জড়িয়ে জানাতে ইচ্ছা হলো এসব সত্যি না। সাইবান যেমনই হোক না কেন তিনি ছেলেকে একই রকম ভাবেই ভালোবাসেন। অথচ কেন যেন বলতে পারলেন না। তবে কি তিনিও কোনোভাবে আহমেদের মতন ছেলের প্রতি হতাশ হয়ে পড়েছেন? ভাবতেই ভয় হলো তার। দ্রুত পিছিয়ে গেলেন। আমার আজকে রাতে 2টো অপারেশন আছে, হাসপাতালে থাকতে হবে। বেশি পড়তে হবে না, 1 বছর পড়েছিস, এবার ঘুমিয়ে যা। এইটুকুই। সামিয়া আর দাঁড়ালেন না, দরজা খুলে বেরিয়ে গেলেন বাইরে। তার চলার পথের দিকে চেয়ে সাইবানের ঠোঁটের পরিহাসের হাসিটা আরো বিস্তৃত হলো। তাচ্ছিল্য করলো সে নিজেকে। একটুখানি সময় মম, যদি তোমার হসপিটালে একটুখানি সময় আমার হতো তবে কি খুব বেশি ক্ষতি হতো? সাইবান দ্বিতীয়বারেও মেডিকেলে টিকলো না। শুধুমাত্র 1.25 নাম্বারের জন্য লিস্টে তার নাম আসেনি। যদি সেকেন্ড টাইমের কাটমার্কস 5 না থাকতো তাহলে হয়তো এবার সাইবান সত্যি টিকে যেত। কিন্তু ব্যর্থতার গ্লানি যেন কাটবার নয়।
রেজাল্ট দেখেনি সাইবান, তাকে জানিয়েছে অনুরাগ। সেদিন তার বন্ধুটা নিজে এসে তার সঙ্গে থেকেছে, অনেকটা সময় তার হাত ধরে বাগানে বসেছিল, হাজার কথা বলেছে সাহসের সান্ত্বনার। সাইবানকে বুঝিয়েছে সে যেন বসে না থেকে প্রাইভেটে ভর্তি হয়ে যায়, তার পরিবারের তো অভাব নেই। এই একটা মাত্র ছেলে সাইবানের পাশে আগের মতন থেকে গিয়েছে, আর কাউকে দূরবীন দিয়ে খুঁজেও পাওয়া যায়নি। স্কুল কলেজের গ্রুপগুলো এমনিতেই ভেঙে গিয়েছে এক একজন এক এক জায়গায় চলে যাওয়ার পর। তবুও প্রথম দিকের সারিতে যেসব ছেলেমেয়ে ছিল তারা নিত্য একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে, কিন্তু সেই গ্রুপে সাইবান নেই। আগে বন্ধুরা ফোন দিয়ে নোটস চাইতো, তাকে শাবাশি দিত, কলেজে দেখা হলে লাফিয়ে এসে জড়িয়ে ধরতো। আজকাল তাদের দেখা পাওয়া যায় না। সাইবান মেডিকেলে ভর্তি পরীক্ষার আগে আগে তারা ঢাকা মেডিকেলে থাকা বন্ধুকে ফোন দিয়ে পরামর্শ চেয়েছিল, বিপরীতে উত্তর এসেছে, পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি রে, কাজ চলছে, পরে ফোন দিচ্ছি। পরে ফোনটা আর আসেনি। সাইবান দ্বিতীয়বার তাকে ফোন করেনি। আগে রাস্তায় বের হলে কলেজে স্যারদের সাথে দেখা হতো, কেমন করুণ দৃষ্টিতে তাকাতো, বলতো, তুমি আরো ভালো করবে ভেবেছিলাম, যাক ভাগ্য, দেখো সামনে কি হয়। সাইবানের কথাগুলো সহ্য হতো না, অতএব দূরত্ব বাড়িয়েছে সে। যে কোচিংয়ে পড়তো সেই কোচিংয়ের বিশাল বিলবোর্ডের শহরের আনাচে কানাচে, সেখানে সফল ছেলে মেয়েগুলোর হাস্যোজ্জ্বল ছবি। হয়তো ওখানে একটা জায়গা সাইবানেরও হওয়ার ছিল, কিন্তু হলো না। বাইরে যাওয়া বন্ধ করলো সে। যে সামিয়া তাকে নিয়ে রীতিমতো বড়াই করতেন, সেই সামিয়ার বাড়ি বয়ে এসে প্রতিবেশী আন্টি মিষ্টি দিয়ে গিয়েছে। ভাবি, আমার মেয়েটা চট্টগ্রাম মেডিকেলে টিকে গিয়েছে, এই নিন মিষ্টি। আপনার ছেলেটার এখনো কিছু হয়নি না? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।